আপনারা কি সবাই এই ডক্সের যে ফাইলটা নোটের এটা ওপেন করেছেন? হ্যাঁ, ওপেন করা আছে। আচ্ছা, আপু ওটা তো বি পার্ট আর অ্যানসারটা তো বি পার্টের না? আমি যে কোশ্চেন লিস্ট দিয়েছি সেটাও তো ব্রড কোশ্চেনেরই। হ্যাঁ। পার্ট সি, বি না তো। আপনাদের না 3 ধাপে আসে? পার্ট এতে তো মনে হয় হচ্ছে একদম ব্রিফ কোশ্চেন। আর পার্ট বিতে শর্ট কোশ্চেন বা শর্ট নোট, আর পার্ট সিতে হচ্ছে ব্রড কোশ্চেন। মানে দেওয়া যেগুলো আনসার দেওয়া না ওইগুলো আনসার মানে ব্রড কোশ্চেন তো পার্ট বি এর। তো হচ্ছে ব্রড কোশ্চেনের অ্যান্সারটা ব্রড কোশ্চেনের দেওয়া। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যারাউন্ড 600 ওয়ার্ড আর কি, 600 ওয়ার্ড করে আছে। তো ব্রড কোশ্চেনের জন্য ইনাফ। ব্রড কোশ্চেনে মূলত আপনারা মানে 500 ওয়ার্ডের মতো হলেই হয়। আর পেজ হিসাব করলে ওইরকম ভাবে 7 থেকে 8 পেজ, এর বেশি দরকার হয় না। এখন হাতের লেখা তার জন্য এক এক রকম, সেটা ভ্যারি করে। তবে লেখাই যায় না। ওইটাই মানে এখন হাতের লেখার উপর ডিপেন্ড করে। দেখা যাবে যে আপনি যদি 500 ওয়ার্ড লেখেন, যেই লেখুক ওই 5-6 পেজ হয়ে যাবে। আর যদি কারো হাতের লেখা খুব বড়সড় হয় তাহলে হয়তো বা 7-8 পেজ হয়ে যাবে, এরকম। মানে অ্যারাউন্ড 500-600 ওয়ার্ডের মতো লিখলেই হয়, 400 থেকে 600। তো সেই অনুপাতে এগুলো হচ্ছে আমি সাজিয়েছি, সমস্যা নেই। আশা করি ব্রড কোশ্চেনের জন্য হবে, ইনাফ হবে। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা টেক্সট আপনাদের আছে যে দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড, এটা কি সবাই আমরা মানে পড়েছি? এই যে সামাইট যেটা দেওয়া আছে এটা কি পড়েছিলেন সবাই? হ্যাঁ, পড়ছিলাম। একটু সবাই রেসপন্স করবেন। দেখেন আসলে আমি তো, আপনারা এখন সবাই যথেষ্ট বড় মানুষ, জাস্ট আমি নোটের লিঙ্কটা দিলেই হয়, আপনারা নোট দেখে পড়ে ফেলতে পারেন। কিন্তু এই যে লাইভ ক্লাসটা আমি কেন বলতেছি, আচ্ছা ঠিক আছে শুনুন, আমি একটু বলি আগে, ক্লিয়ার করি যে লাইভ ক্লাসের ব্যাপারটা কীরকম। আমি চাচ্ছি যে আমি তো নোট দিবই, তার সাথে এই যে লাইভে আমরা যতটুকু সময় কথা বলবো এর মধ্যে হচ্ছে যে আপনারা একটু মানে আমার সাথে ইন্টারাকশন করবেন যে আপনাদের কতটুকু পড়া হলো। আর সবচেয়ে বড় কথা যেটা, ধরেন আমি আজকে আপনাদেরকে এই স্টাডি অফ পোয়েট্রি থেকে যে 4-5টা ব্রড কোশ্চেন এগুলো পড়া দিয়ে রাখলাম, এখন আপনারা আদৌ পড়লেন কি না, এই যে এরকম একটা বিষয়ের জন্য মানে, বা পড়তে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হইলো কি না, কোনটা কঠিন লাগলো, এইরকম আমরা যাতে নিজেরা নিজেরা একটু কথা বলতে পারি, এটার জন্যই কিন্তু মূলত লাইভ ক্লাসটা। হ্যাঁ, তাই সবাই একটু কথা বলবেন, কারণ এখানে দেখেন মানে নোটে কিন্তু যথেষ্ট ইজিভাবে লেখা, সবাই পড়তে পারবেন, একবার দেখলেই পড়তে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা ওই ধরে পড়াটা হয় না। এই জন্যই আমি চাচ্ছিলাম যে না, এটা আমরা, আর এই যে অনেকেই আমি দেখতেছি যে বলতেছে যে রেকর্ড, আসলে কি এটা রেকর্ডের এতটাও গুরুত্বপূর্ণ তেমন কিছু না। কারণ মূলত নোটটাই আমি মনে করি অনেক। সেখান থেকে হচ্ছে আপনারা, আমি আপনাদেরকে পড়া নিব, এটার জন্য হচ্ছে লাইভটা বেশি দরকার। আর তার উপরে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যেটাই প্রবলেম হবে সেটা আবার একটু ডিরেক্ট কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ইন্টারাকশনের জন্য লাইভ ক্লাসটা মূলত বেশি জরুরি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন স্টাডি অফ পোয়েট্রি ম্যাথু আর্নল্ডের, এটা হচ্ছে আপনারা সামারি পড়েছেন, সবাই একটু বলবেন। আপনি একটু দেখি কে কথা বলতেছেন। ফারহানা মনে হয় পড়েছেন, আপনি বলেছেন নাকি? হ্যাঁ, পোকা থেকে আমি সামারি পড়ছিলাম, পরে এর আগেই তো দিয়ে রাখছিলেন, আর 2টা কোশ্চেন পড়ছিলাম, ওই ক্রিটিসিজম অফ লাইফ আর ক্যারেক্টারিস্টিক অফ গুড পোয়েট্রি, 2টা পড়ছিলাম আমি। আচ্ছা, আর বাকিরা? নুসরাত? না, পড়া হয়নি। সামারিটা পড়ছি আপু, আমার পড়া হয়নি। আচ্ছা, আরেকজন নুসরাত জাহান। নুসরাত জাহান 2জন? জি আপু। ওয়াও, আমরা 3জনই নুসরাত, আর কি সব নুসরাত। আচ্ছা, পড়া হয়নি যাদের জন্য, তাদের আমি একটু শর্টকাট কয়েকটা কথা বলি, আপনারা প্লিজ পড়ে ফেলবেন। তবে আমি শর্টকাটে 2-3টা কথা বলি, হ্যাঁ, যাতে আপনাদের একটু ধারণা হয়। দেখেন এই যে স্টাডি অফ পোয়েট্রি, এটার মধ্যে মূলত কী নিয়ে কথা বলা হয়েছে, যে ম্যাথু আর্নল্ড হচ্ছে, এটা তো জানেন যে ক্রিটিসিজমে তো একটা বিষয় হচ্ছে মানে ভালো মন্দ বিভিন্ন কথাবার্তা বলা হয়, হ্যাঁ। তো স্টাডি অফ পোয়েট্রির মধ্যে মূলত এই যে পোয়েট্রি বা কবিতা কেমন হবে, কবিতার বৈশিষ্ট্যগুলোকে কী হওয়া উচিত, আমরা ভালো কবিতা খারাপ কবিতা কীভাবে বুঝবো,
তারপর হচ্ছে মানে কার কার এই যে ম্যাথু আর্নল্ডের মতে কোন কোন কবি হচ্ছে গিয়ে বেস্ট, কারা হচ্ছে গিয়ে তার মতে স্ট্যান্ডার্ড পয়েট, এই বিষয়গুলো কিন্তু উনি বলছেন ঘুরিয়ে ফিরিয়ে এরকমই। এখন যদি বলি প্রথমেই যে যেমন উনি তো বলছে যে এখানে তো যেমন পোয়েট্রি কেমন হওয়া উচিত এর একটা সংজ্ঞা দেওয়া আছে অবশ্যই, হ্যাঁ, ম্যাথু আর্নল্ডের ভাষায়। আচ্ছা, কথা মানে না বললে একটু ওয়েট করে রাখবেন, হ্যাঁ, মানে সাউন্ড হয় তো। আচ্ছা শুনুন, আমি জাস্ট একটু কয়েকটা কথা বলে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো ধরেন পোয়েট্রি সংজ্ঞাতেই প্রথমেই ম্যাথু আর্নল্ড যেভাবে বলেছেন যে একটা পোয়েট্রি মানে কবিতা মানেই কোনো এমন না, যেমন আগে একটা কথা ছিল মনে হয় অ্যারিস্টটল বা কেউ একজন বলছিল যে কবিতা হচ্ছে জাস্ট হাই মানে ইমাজিনেশন, মানে এটা হচ্ছে কি আমাদের একটা কল্পনা, ওরকম বাস্তবতার সাথে কিছু মিল থাকবে না, বা এটা মূলত করা হবে মানে কাল্পনিক বিষয়বস্তু এবং এখানে হাস্যরস থাকবে, এরকম একটা সংজ্ঞা আগে প্রচলিত ছিল। যাই হোক, ম্যাথু আর্নল্ড এখানে বলেছেন যে না, কবিতা মানেই যে সেটা হবে শুধুমাত্র একদম মানে হাস্যরসাত্মক কোনো একটা বিষয় না, এরকমটা না। কবিতার মধ্যে অবশ্যই হাই সিরিয়াসনেস থাকবে, এটার মধ্যে হচ্ছে ট্রুথফুলনেস থাকবে, এটার মধ্যে মানে লাইফ লাইক একটা ব্যাপার থাকবে। তো এইরকম ওনার মতে যে কবিতা অবশ্যই এরকম হবে যে এখানে হাই সিরিয়াসনেস থাকবে, একটা মোরালিটি থাকবে, লাইফ লাইক হবে, মানে জীবন্ত আর কি, যে আমাদের জীবন যেরকম রিয়েলিস্টিক টাইপ হবে, এটা যে শুধুই একদম কাল্পনিক একটা বিষয় না, এরকম হবে না। এইরকম মানে ম্যাথু আর্নল্ডের মতে কবিতাটা এরকম হবে, মানে পোয়েট্রি এরকম হওয়া উচিত। ঠিক আছে, আপনারা পড়লে ডিটেলস বলবেন, আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি। দেন উনি বলেছেন, এখন আমরা তো বুঝলাম যে কবিতা কেমন হওয়া উচিত। এরপরে উনি বলেছেন যে কবিতা তো এমন হবে, তবে সবার কবিতাই কিন্তু ওনার মতে মানে স্ট্যান্ডার্ড কবিতা না। এখন স্ট্যান্ডার্ড কবিতা কারটা মানে কীভাবে আমরা বুঝবো যে একটা কবিতা কি, ধরেন ধরেন আমরা বর্তমানে আমরা তো অনেকেই মানে কবি হইতেই পারি, আমরা লিখতেই পারি একটা কবিতা। এখন আমরা কবিতা লিখব, সেটা যে ভালো হইলো নাকি খারাপ হলো এটা আমরা কীভাবে বুঝবো? এর জন্য উনি বলছে যে আমাদের মানে উনি 4 জন রাইটারকে মানে পয়েটকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরছেন। এই 4 জন কে কে? 4 জনের মধ্যে হচ্ছে গিয়ে ওনার মতে যে ছিল মিল্টন, দাঁড়ান 1 মিনিট, 4টা নাম আমার না সবসময় হচ্ছে নাম মনে থাকে না। উনি মিল্টন আর শেক্সপিয়ারের হ্যাঁ, কথা বলছে। মিল্টন না, আরো 4 জন, দান্তেও আছে। মিল্টন, শেক্সপিয়ার, আরেকজন হোমার, হ্যাঁ হ্যাঁ হোমার, দান্তে। শেক্সপিয়ার, থমাস গ্রের কথা পাইছি। হ্যাঁ না, হোমার, দান্তে এই 4 জন, 4 জনের কথা উনি বেশি বলছে, যে মিল্টন, মানে শেক্সপিয়ার, হোমার, দান্তে, এই 4 জনের কথা উনি, হ্যাঁ এই 4 জনের কথা উনি উল্লেখ করছেন যে এই 4 জনকে 4 জন যেভাবে লিখছেন সেভাবে আমরা মানে সেইভাবে আমরা ফলো করব। মানে ধরেন ব্যাপারটা এরকম, এখন ব্যাপারটা তো এরকম হইতে পারে না যে ওনাদের মানে ওনারা 4 জন যা লিখছে, ধরেন আমি একটা এই মডার্ন যুগে শিখেছি একটা লিখলাম, তা আমার লেখা তো হুবহু তাদের সাথে মিলবে না, তাই না? কোনো লেখায় প্রত্যেকটা লেখার মধ্যে নতুন ক্রিয়েশন থাকবে, এখন তাহলে আমরা কীভাবে মেলাবো? তো এই ব্যাপারে উনি যে টাচস্টোন মেথডের কথাটা বলছে, তার টাচস্টোন মেথডটা মূলত এরকম যে ধরেন আমি যে নতুন কবিতাটা লিখবো সেটার মধ্যে থেকে আমি একটা প্যারা হচ্ছে যে ক্রিটিক, সে একটা প্যারা বেছে নেবে এবং ওই প্যারাটা ওই এই যে 4 জন স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড যে পয়েট, এদের যে কবিতা, তাদের কোনো কবিতার সাথে আমার একটা মানে একটা মানে জাস্ট মানে মানদণ্ড ধরে আমার 4টা লাইন তারা একটু জাজ করবে যে ওনাদের কবিতার মতো হইলো কিনা, মানে ওনাদের কবিতার মধ্যে এখানে হাই সিরিয়াসনেস, ট্রুথফুলনেস, তারপর হচ্ছে গিয়ে লাইফ লাইক ব্যাপারগুলো আছে কিনা, এগুলো একটু ওনারা জাজ করে দেখবে। যদি মিলে যায় তাহলে আমার কবিতাটা হবে গুড পোয়েট্রি, আর যদি না মিলে যায় তাহলে এটা কোয়ালিফাইড না। এখন মানে এটা কিন্তু কোয়ালিফাইড না মানে লিটারেচার কোয়ালিফাইড না এরকম না, এই আমাদের যেই ম্যাথু আর্নল্ডের মতো এটা কোয়ালিফাইড হবে না বা গুড পোয়েট্রি হবে না। তো এই গেল ওনার হচ্ছে কীভাবে আমরা গুড পোয়েট্রি বা মানে হয়েছে কিনা এটা জাজ করবো কীভাবে, সেই ব্যাপারটা উনি ক্লিয়ার করলেন। তারপর উনি আবার আরও কিছু কাজ করেছেন, যেমন হচ্ছে 17-18 সেঞ্চুরি কিছু পয়েটদের মানে নাম করা কিছু পয়েটদের উনি আবার একটু সমালোচনা করেছেন যে তারা অনেক বিখ্যাত, কিন্তু তাদের কবিতা আসলে ভালো, তাদের মানে ওনার মতে তাদের কবিতাগুলো কি বলবো যে গুড পোয়েট্রি না, ল্যাকিং ইন সিরিয়াসনেস ছিল তাদের কবিতা, এরকম শুধু সিরিয়াসনেস না, উনি কয়েকটা বিষয় এক একজনেরটা এক একটা ধরে মানে এদের কবিতা, হ্যাঁ উনি মানে দেখা গেছে যে কিছু কিছু মানে এক একজনেরটা এক একটা সমস্যা ধরে ধরে দেখাই দিয়েছেন যে না এগুলোর মধ্যে মানে এরকম গুড পোয়েট্রি নেচারগুলো নাই। তো এইভাবেই উনি পুরা এই স্টাডি অফ পোয়েট্রির মধ্যে আমরা মূলত এই বিষয়গুলোই বেশি পাবো, এর বাইরে তেমন একটা কিছু নাই।
এখন কথা হচ্ছে, তবে উনি কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্ব দিয়েছিলেন কাকে বলেন তো? আমাদের যে ম্যাথু আর্নল্ড, তার মতে সব চারজনকে তো উনি বললেন যে চারজনকে স্ট্যান্ড হিসেবে ধরছে, কিন্তু দুইজনকে উনি বেশি গুরুত্ব দিয়েছেন। সে দুইজন কে বলেন তো? শেক্সপিয়ার আর মিল্টন। না, হোমার আর শেক্সপিয়ার। মিল্টন আর দান্তে এই দুজনকে আচ্ছা। হচ্ছে রাখছেন, চারজনকেই রাখছেন, তবে বেশি গুরুত্ব দিয়েছেন হোমার আর শেক্সপিয়ারকে। এখন বিষয়টা হচ্ছে যে এইটা আমরা যখনই আমরা ওনার কথা, ওনার এইসব কথা দিয়ে যখন আমরা কিছুকে জাজ করব বা কোনো একটা কথা বলবো, তখন কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে এই মানে কি বলবো যে এই ম্যাথু আর্নল্ডের মতে। এটা কিন্তু যে লিটারেচারের মতে, ইংলিশ লিটারেচারের কোনো একটা থিওরি না, এরকম না। এটা জাস্ট ওনার মতামত, ম্যাথু আর্নল্ডের মতামত। যেমন আমি এখন আমার মতো অনেক কিছুই বলতে পারি সেরকম। তবে হ্যাঁ, ম্যাথু আর্নল্ড যেহেতু একজন স্কলার ছিলেন, একজন পোয়েট ছিলেন, এই জন্য ওনার কথার অবশ্যই অনেক ভ্যালু আছে। তো যাই হোক, যারা পড়েননি তারাও আশা করি বুঝেছেন। দেখেন, এই কয়েকটা বিষয় কিন্তু এটার মূল প্রতিপাদ্য বিষয়। এর বাইরে যা মানে আছে অনেক কিছুই পাবেন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা পয়েন্ট যে কি কি এটার মধ্যে আছে। এরপর আপনারা একটু দয়া করে যারা পড়েন নাই তারা সামারিটা একবার একটু পড়ে ফেলবেন। এখন দেখেন, সামারিটা কিন্তু খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আচ্ছা, যারা পড়েছেন তারা একটু বলেন এটা কি পড়ে আপনারা বুঝতে পারছেন নাকি এমন যে ভাষা কঠিন লাগছে? তাহলে আমি পড়ে দিই। যারা সামারিটা পড়েছেন অলরেডি তারা একটু বলেন। পড়া লাগবে না। আচ্ছা, তাহলে বাকি যারা, অনেক ইজি ছিল। আচ্ছা তাহলে তো আশা করি শুনেছেন যারা পড়েননি তারা, যে এটা আমার পড়ার দরকার নেই, আপনারা পড়লেই বুঝবেন। আপনারা ফার্স্ট ইয়ার হলে আমি অবশ্যই পড়ে দিতাম, কিন্তু যেহেতু আপনারা ফোর্থ ইয়ার, আমি আপনাদের জিজ্ঞেস করে এই জন্যই নিচ্ছি। কারণ ধরেন যদি মানে যেটা আপনারা পারবেন সেটা আমি তো শুধু শুধু টাইম ওয়েস্ট করে আসলে লাভ নেই। তো আপনারা যারা পড়েন নাই তারা ওইটা কিন্তু একবার করে পড়ে নেবেন। দেখেন এখানে ডিটেলস সামারি দেওয়া আছে, এবং আমি মনে করি যেটা একবার দুবার পড়লে আপনার অনেকটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই পড়বেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে, কালকে নেক্সট ক্লাসে এবং আপনাদের ধরবো যে আপনারা পড়ছেন কিনা, কারণ আপনাদের সাথে সাথে এগুলো কভার করতে হবে। আমার সাথে সাথে যদি আপনারা কমপ্লিট করে ফেলেন তাহলে আশা করি কমপ্লিট হয়ে যাবে। এবার আসেন আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিসে যাই। হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে গিয়ে দেখেন, বা আপনারা একটা, আচ্ছা আমি আপনাদের একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দেখায় দিব না, ইসের পরে ক্লাসটা শেষ হোক, তারপরে হচ্ছে আমি আপনাদের ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দেখায় দিব যে এই যে জানি না হয়তো অনেকে পারেনও, এই যে দেখবেন যে নোটটা, যে নোটের হচ্ছে সাইডে প্রত্যেকটা টাইটেল দেওয়া আছে অ্যাকচুয়ালি। এই যে মানে যেমন লিস্ট অফ বিকিউ, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আপনি যে বিকিউ লিস্টে চলে আসতে পারেন। মানে একদম স্ক্রল করে নিচে নামতে হবে এরকমটা না, সাইডের একটা বাটনের মতো আছে, ওইখানে ক্লিক করলে পেয়ে যাবেন। যাই হোক, দেখেন এবার আমরা কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাই। স্টাডি অফ পোয়েট্রি থেকে আপনাদের এবারে আমি ভেবেছিলাম যে 5টা কোশ্চেন, কিন্তু না, আসলে কিন্তু 4টা কোশ্চেন। সেটা কি খেয়াল করেছেন যে ইম্পর্টেন্ট আপনাদের 4টা কোশ্চেন? শোনেন, এই যে 5 নম্বরে যে কোশ্চেনটা ছিল, শোনেন মূলত আপনাদের আমি দেখছি সাজেশনে হচ্ছে লেখা 5টা কোশ্চেন, হ্যাঁ, ইম্পর্টেন্স দিয়ে 5টা কোশ্চেন দেওয়া। তো সেই হিসাবে আমিও ধরে নিয়েছিলাম যে হ্যাঁ 5টা কোশ্চেনই হবে, কিন্তু আমি মানে ভালো করে যখন কোশ্চেনগুলো উঠাইলাম তখন দেখি যে না, এই যে ফার্স্ট যে কোশ্চেনটা, যে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ গভর্ন বাই দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি ডিসকাস, এই কোশ্চেনটা আর 5 নাম্বার যে কোশ্চেনটা, ডু ইউ অ্যাগ্রি উইথ ম্যাথু আর্নল্ড দ্যাট পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এটা কিন্তু সেমই কোশ্চেন, অর দিয়ে আসতে পারে, ওই যে অর দিয়ে কয়েকটা কোশ্চেন থাকে না, সেরকম এই কোশ্চেনটা কিন্তু সেমই, দুটা যেমন 1 আর 5 নাম্বার সেম অ্যান্সার হবে। এই জন্য আমি অ্যান্সার কিন্তু একটাই দিয়েছি, দুইটা অ্যান্সার দিই নেই। বোঝা গেছে? আর একটু খেয়াল করে দেখেন, এই যে আমি বলেছিলাম একদিন মনে হয় আপনাদের যে কোশ্চেন তো যেমন ক্রিটিসিজমে অনেক কোশ্চেনই এলোমেলো একটু ঘুরিয়ে আসে, তারপর আমরা কোশ্চেনটা ধরতে পারি না যে কোনটা আসলো। যেমন এই কোশ্চেনটা আপনি একটু খেয়াল করেন আপনারা, এই যে 1 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। এই যে দেখেন, এটা একটা আমি বলছিলাম না যে একটা মানে কি ওয়ার্ড থাকবে যেটা দিয়ে আপনাদের খুঁজে বের করতে হবে যে মিলটা কোথায়, কি ওয়ার্ড দিয়ে বুঝতে হবে যে এটা ওই কোশ্চেন। যেমন দেখেন, ধরেন আপনি পড়ে গেছেন এটা 1 নম্বরটা, পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, তারপর যে গভর্ন বাই দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। এখন এইটা আপনি পড়ে গেছেন, আর 5 নম্বরের কোশ্চেনটা ধরেন আপনার পরীক্ষায় আসছে যে ডু ইউ অ্যাগ্রি উইথ ম্যাথু আর্নল্ড দ্যাট পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ,
এখন আপনি ভাবলেন যে না আমার কোশ্চেন তো কমন পড়ে নেই, আসলে কিন্তু দেখেন এই 1 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেনের মানে একই, যে আপনি কি এই যে ম্যাথনের যে বক্তব্যটা এটার সাথে আপনি অ্যাগ্রি কিনা। তো ব্যাপারটা দেখেন এই যে তাহলে এই যে এখানকার কি যে ইয়াটা মানে পয়েন্টটা সেটা কিন্তু পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ এটুকু। আচ্ছা এবার অ্যান্সারে চলে যাই, কথা না বাড়াই। আচ্ছা আমি কি কোশ্চেনের অ্যান্সারগুলো লাইন বাই লাইন পড়ে দেবো নাকি মানে অ্যাভারেজ বলবো, বুঝতেছি না, একটু আমাকে একটু বলেন আপনারা কীভাবে চাচ্ছেন, নাকি আপনাদের পড়তে দিব? আপু জাস্ট সামারিটা করে দেন, সামারিটা করে দেন যাতে আমরা প্রশ্নটা পড়লে ওই জিনিসটা সহজ হয়। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে পয়েন্ট হিসাবে আছে না, হ্যাঁ হ্যাঁ আপনি পয়েন্টটা বললেন, পয়েন্ট নিয়ে যে একটা কথা বলবেন, তারপরের পয়েন্ট বেশি হ্যাঁ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তবে দেখেন খুব ইজি ভাষায় লেখা আছে, আপনারা মানে আমি ওইভাবে যেটা আপনারা বলতেছেন এটা যদি আমি করি তবে আশা করি আপনারা বাকিটা পড়ে বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সার একটু ওইভাবে করেই পড়ি। তাহলে দেখেন, দ্য অ্যাবভ লাইন ইজ সেড ম্যাথু আর্নল্ড, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অ্যান্ড ক্রিটিক্স অফ 19th সেঞ্চুরি। আচ্ছা এই যে লাইনটা এটা তো আমরা জানি যে এটা হচ্ছে এটা ইন্ট্রোডাকশন, ফার্স্ট যে প্যারাটা, যে এই স্টেটমেন্টটা হচ্ছে ম্যাথু আর্নল্ডের, এবং এখানে ম্যাথু আর্নল্ড যে মানে ম্যাথু আর্নল্ড কী বলেছেন যে পোয়েট্রি এরকম কোনো লেখা না যেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য লেখা। যেমন আমি আগেই যে বলেছিলাম যে উনি পোয়েট্রির সংজ্ঞাটা কীভাবে দিয়েছেন, এই যে কথাটা যে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, এই যে পুরো স্টেটমেন্ট এটা কিন্তু আসলে যে বলেছিলাম না যে ম্যাথু আর্নল্ড হচ্ছে মানে কয়েকটা ধাপে ধাপে এটার মধ্যে যে ব্যাপারটা আছে, শুরুতেই উনি পোয়েট্রির একটা সংজ্ঞা দিয়েছেন। তো এই লাইনটা কিন্তু ওই পোয়েট্রির সংজ্ঞাটা, ম্যাথু আর্নল্ডের মতে পোয়েট্রি যেই সংজ্ঞা আর কি। তো তারপরে দেখেন পোয়েট্রি শোজ রিয়েল হিউম্যান লাইফ, আমাদের যে প্রথম পয়েন্টটা। তাহলে ম্যাথু আর্নল্ডের মতে উনি যে সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞাটার বিশ্লেষণ আমরা করতেছি, তাহলে সেই সংজ্ঞার বিশ্লেষণে আমরা প্রথমে কি পাবো, যে পোয়েট্রি হচ্ছে রিয়েল হিউম্যান লাইফটা দেখায়। যেমন আগের যেসব ভাষা মানে তথাকথিত কথা ছিল যে পোয়েট্রি মানেই হচ্ছে কাল্পনিক কিছু, না ওইরকম কিছু না। ওনার মতে পোয়েট্রি হচ্ছে আমাদের রিয়েল হিউম্যান যে লাইফ সেটা দেখায়। কীভাবে দেখায়? কারণ হচ্ছে যখন মানে একটা মানে ওনার মতে যখন একজন কবি লেখে তখন সে তার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, তার পার্সোনাল যে ইমোশন, এগুলার একটা মানে কী বলবো যে মিশ্রণ থাকে কিন্তু ওনার লেখার মধ্যে। দেখবেন প্রত্যেকটা রাইটারের লেখার মধ্যেই না তার পার্সোনাল লাইফের কিছুটা হলেও মানে তার যে এক্সপিরিয়েন্সগুলো এগুলার একটা ছোঁয়া পাওয়া যায়। তো উনি ব্যাপারটাই বলছেন যে অবশ্যই তার মানে পোয়েট্রি হচ্ছে রিয়েল যে হিউম্যান লাইফ এটাকে রিপ্রেজেন্ট করে। কারণ একটা মানুষ আছে আমরা কল্পনা করি কোত্থেকে, আমরা কি একদম আজগুবি বিষয়ে কল্পনা করি যে আমরা দেখেছি, যে আমরা বুঝেছি, তা আমরা শুনেছি, এইসব নিয়েই তো আমরা কল্পনা করি, তাই না? হয়তো বা মানে ব্যাপারটা এরকম যে আমরা যেটা এক্সপিরিয়েন্সড করি, মানে আমরা যে বিষয়ে এক্সপিরিয়েন্সড আমরা সরাসরি ডিরেক্ট ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি না, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচে আমরা যেইটা আমরা এক্সপিরিয়েন্স করেছি ওই ব্যাপারটাই হয়তো বা আমরা আমাদের লেখনীতে ফুটিয়ে তুলব। তো সেই হিসাবে অবশ্যই পোয়েট্রি বা কবিতা হিউম্যান মানে রিয়েলিটিটা প্রকাশ করে। দেন পোয়েট্রি টিচার্স মোরাল অ্যান্ড ইথিক্যাল লেসন। আগে বলা হয়তো যে পোয়েট্রির মধ্যে মানে পোয়েট্রি মানেই একদম মিথ্যা, পুরাই মিথ্যা একটা জিনিস, এর মধ্যে কোনো মোরালিটি নাই, কিচ্ছু নাই, এরকম একটা ধারণা ছিল। যেহেতু কাল্পনিক জিনিস তার মানে এটা পুরাই মিথ্যা, এর মধ্যে কোনো মোরালিটি নাই। কিন্তু ম্যাথু আর্নল্ড বলেছেন যে না, পোয়েট্রি বা কবিতা অবশ্যই আমাদেরকে মোরালিটি শিক্ষা দেয়। কীভাবে? কারণ এই যে যেমন ধরেন আমি যদি একটু বলি, এই যে রোড নট টেকেনকে আপনারা পড়েছেন? দ্য রোড নট টেকেন, 4th ইয়ার তো মনে হয় এটা আছে। হ্যাঁ পড়েছি। আচ্ছা ধরেন এই যে দ্য রোড নট টেকেন, এখন দেখেন এটা তো একটা কবিতা তাই না, কিন্তু একটু খেয়াল করেছেন যে এই কবিতাটার মধ্যে কিন্তু একটা খুবই সিরিয়াস মেসেজ দেওয়া আছে। তো যদিও এটা একটা কবিতা, এটা কি একদম মিথ্যা মেকি কোনো বিষয় বলছে না। তো এই একইভাবে দেখবেন যে আরও কিছু কবিতা যদি দেখেন, ওই যে কি বলে ইভেন এই যে আলেকজান্ডার রিয়ার যে পুপের যে একদম খুবই এই যে রেপ অফ দ্য লক, মনে হইতে পারে যে খুবই ফানি একদম ফালতু একটা কবিতা, কিন্তু না, ওইটার মধ্যে কিন্তু একটা স্ট্রং মোরাল লেসন দেওয়া আছে, খেয়াল করলে বুঝতে পারবেন। তাহলে
প্রত্যেকটা কবিতার মধ্যেই অবশ্যই একটা মোরাল লেসন থাকে, ভালো একটা কবিতার মধ্যে মোরাল লেসন থাকে। আগে যে চিন্তা করা হতো যে না এগুলো সব মিথ্যা আজগুবি চিন্তা ভাবনা, না, এরকমটা না। তারপর হচ্ছে পোয়েট্রি ক্রিটিসাইজেস দ্য প্রবলেম অফ সোসাইটি। এই যে এটাও কিন্তু ওই আমি যে দুটার কথা বললাম একটু আগে, যে রোড নট টেকেন বললাম বা রেপ অফ দ্য লক বললাম, দুইটার মধ্যেই দেখেন এই ব্যাপারটাও কিন্তু আছে যে পোয়েট্রি ক্রিটিসাইজ দ্য প্রবলেম অফ সোসাইটি। সোসাইটির যেসব সমস্যা আছে একটা সোসাইটিতে, ধরেন যেই কবি বা যেই পোয়েটই যেই এজে থাকে সেই এজের সেই তার যে সোসাইটির যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু উনি তার কবিতায় মানে তুলে ধরে। একজন গুড পোয়েট যদি হয় সে কিন্তু তার কবিতায় এগুলো তুলে ধরে। যেমন ওই যে রেপ অফ দ্য লকের মধ্যে তখনকার দিনের এই যে ব্যাপারগুলো, যে মহিলারা নাচানাচি বা মানে বেশি একদম সাজগোজে বেশি মুক্ত হয়ে থাকা আর কি, তারপরে এই যে তারা যে মানে খুব তুচ্ছ বিষয় নিয়ে একদম সিরিয়াস একটা ব্যাপার ঘটায় ফেলতো, এই যে এই বিষয়গুলো কিন্তু যে সোসাইটির একটা প্রবলেম ছিল, তাই না, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে একটা কবিতায়। তো এই মানে উনি বলতে চাইছেন ম্যাথু আর্নল্ড যে পোয়েট্রি অবশ্যই যে সমাজের যে সমস্যাগুলো এগুলো ক্রিটিসাইজ করে এবং এগুলোকে রিপ্রেজেন্ট করে। দেন পোয়েটিক ট্রুথ এক্সপ্রেসেস ইমোশনাল রিয়েলিটি। আচ্ছা, কবিতা এই যে এখানেও মানে ঘুরিয়ে ফিরে না, আমার কাছে এই জন্যই বিরক্ত লাগছে, ক্রিটিসিজম সেই একই কথা বারবার ঘুরিয়ে পেঁচে এখানে বলতে থাকে যে পোয়েটিক ট্রুথ, এটা কিন্তু সে একই কথা যে না একটা কবিতার মধ্যে অবশ্যই মানে যে ইমোশনাল যে ট্রুথ, এটা ইমোশনাল ট্রুথনেস থাকে এখানে, জাস্ট কোনো কাল্পনিক, শুধু কাল্পনিক কিছু আসে না। দেন পোয়েটিক বিউটি মেক্স ট্রুথ প্লেজেন্ট, সেই একই কথা। যেমন হচ্ছে যে পোয়েটিক বিউটি আসলে কি বলতে পারেন কেউ? পোয়েটিক বিউটি কি? পোয়েটিক বিউটিটা কি? কবিতার মধ্যে যে স্টাইল আর ম্যানার থাকে, কবিতার মধ্যে একটা ছন্দ মেইনটেইন করে, সৌন্দর্য কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ এই হ্যাঁ, type এর যেমন কিছু। পোয়েটিক বিউটি মানে হচ্ছে কবিতা সুন্দর। এখন কবিতা সুন্দর বলতে কাকে বোঝায়? যে কবিতাটা কিভাবে লেখা হচ্ছে, কবিতাটার স্টাইল কিরকম, কবিতাটার রাইমটা কিরকম, হ্যাঁ, কবিতার কিরকম সিমিলি ইউজ করা হলো, কি মেটাফোর ইউজ করা হলো, ইমেজারি ইউজ করা হলো, এই যে বিষয়গুলা, হ্যাঁ, যে কবিতাটা কতটা সুন্দর করে উপস্থাপন করা হলো, কবিতার গঠনটা কিরকম, এইগুলাই কিন্তু এক্সিলেন্স পোয়েটিক। অফ এক্সপ্রেশন এন্ড স্টাইল। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি আপনার কথা। মানে এক্সিলেন্স অফ এক্সপ্রেশন এন্ড স্টাইল, এটাই হচ্ছে তো পোয়েটিক ট্রুথ। হ্যাঁ হ্যাঁ একটা পোয়েম। হ্যাঁ হ্যাঁ, এটার স্টাইল কিরকম এবং এটার, আচ্ছা আরেকজন কিছু বলতে চাচ্ছেন? বুঝিনি। এক্সপ্রেশন কেমন। বলছি কত নম্বর প্রশ্ন পড়ানো, আমি কিন্তু ধরতেছি না কিছু। কেন আপনি ধরতে পারতেছেন না কেন? এটা তো 1 নাম্বার। আমি লাস্টে। আপনি লাস্টে আসছেন? আচ্ছা, আমি একটু রেকর্ড করার চেষ্টা করছি। আচ্ছা, আমি আপনাদের রেকর্ডটা শেয়ার করে দিব না, সমস্যা নেই। তবে আপনাকে, যেহেতু আপনি এখনো বেশি দেরি হয় নাই, তো আপনাকে বলে আপনি করেন ওই যে 1 নাম্বার কোশ্চেনটা দেখেন, ব্রড কোশ্চেনের যে অ্যান্সার দিয়েছি। পয়েন্ট হচ্ছে এখন আমরা লাস্টের দিকে আসি, লাস্টের দিকে শুরু করে মানে শেষেরটার আগের পয়েন্টে, পোয়েট্রি গিভস ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড হোপ। হ্যাঁ, পাইছি। আচ্ছা, তাহলে পোয়েট্রি গিভস ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড হোপ, এই পয়েন্টে কি বলা হয়েছে যে পোয়েট্রি হেল্পস রিডার্স বিকাম মেন্টালি স্ট্রং। When we feel sad or lost, poetry gives us comfort and hope. It tells us that we are not alone in our pain. তাহলে কবিতা ওই যে মানে তার একটা লেখা ছিল না, ইট হ্যাজ দ্য পাওয়ার টু কনসোল, সাস্টেইন এন্ড ফর্ম আস। হুম, ওইটা নিয়ে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপু হচ্ছে কি, ওই আমাদের ওই কোটেশন গুলো যদি টপিকের শেষে শেষে একটু দেওয়া থাকতো ভালো হইতো, যে একটু মানে লেখা। কোটেশনগুলো অ্যাড করে দিলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব নি। যার যার কোটেশন মানে ভাল লাগবে তাকে তাকে শেষে পড়বেন, আর বাকি কোটেশনটা আসলে প্রত্যেকটা। ঠিক আছে, আমি অ্যাড করে দিব না, অ্যাড করে দিব। আপনি ভালো কথা বলেছেন, অ্যাড করে দিব না।
লাস্ট যে ইয়াটা দেখেন, পোয়েট্রি কানেক্টস অল হিউম্যান অ্যাক্রস টাইম অ্যান্ড প্লেস, মানে এইটার মানে কি, এই যে লাস্ট যে পয়েন্ট, এটার মানে কিন্তু যে পোয়েট্রি ইউনিভার্সাল। ওই যে উনি বলেছিলেন না যে পোয়েট্রি শুড বি ইউনিভার্সাল, যে কবিতা সবসময় মানে কবিতার মধ্যে ইউনিভার্সালিটি থাকতে হবে। একটা কবিতা আমি লিখবো, সেটা যে শুধু প্রেজেন্ট টাইমের জন্য হবে এরকমটা না, সেটা অতীতে ওই বিষয়টার মানে থাকতে, মানে ওই বিষয়টা অতীতেও সত্য হতে হবে, বর্তমানেও সত্য হতে হবে, ভবিষ্যতেও সত্য হতে হবে। মানে এমন একটা, যেমন শেক্সপিয়ারের কবিতা দেখেন, ওই যে আমরা যেটা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে মেবি পড়েছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দেখেন এইটাই যে এই যে ফ্রেন্ডশিপের যে একটা ব্যাপারটা এখানে আছে, যে লেখাগুলা কবে উনি লিখে গেছেন, আজ পর্যন্ত কি ওইটা আসলে পুরনো হয়েছে না, একদম একটা ইউনিভার্সালিটি আছে। দেখেন ওই ব্যাপারগুলো যেগুলো তখনও সত্যি ছিল, মাঝখানে যে সময় গেছে তখন এটা সত্যি ছিল, আবার এখন আমাদের সময়ে কিন্তু এই ইমোশনটা একদম সত্যি। তো তার মানে কি, কবিতার মধ্যে একটা ইউনিভার্সালিটি থাকবে। কবিতা কী করবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মানুষকে একত্রিত করে ফেলতে পারবে, সবার চিন্তাভাবনা বা সবার যে এই কি বলে, সবার যে এক্সপিরিয়েন্স সব কিছুকে একত্রিত করতে পারবে, সবার একটা সার্বজনীনতা থাকবে কবিতার মধ্যে। ঠিক আছে, এই তো এটা হচ্ছে ম্যাথু আর্নল্ডের যে কবিতার যে সংজ্ঞাটা, কবিতার সংজ্ঞার একটা বিশ্লেষণ। এখন কবিতার সংজ্ঞার বিশ্লেষণ এখন হ্যাঁ, এটা আপনি একটু ভালো বলেছেন, যে এখানে আমি যদি পয়েন্টগুলো আরও অ্যাড করে দিলে আশা করি, মানে কোটেশনগুলো অ্যাড করে দিলে আরও বেশি ভালো হবে। আচ্ছা, আমি কোটেশনগুলো অ্যাড করে দিব না, কিন্তু আপাতত দেখেন, যদি আপনাদের এমন হয়, অনেকে কিন্তু কোটেশন মনে রাখতে কঠিন লাগে, তাই না, যে কোটেশন আবার ভুলে যান। হ্যাঁ, কিছু আছে যেগুলো মনে রাখা যায়, ওইগুলা কোনটা শেষে হবে ওটা অ্যাড করে দিলে ভালো ঠিক আছে, হবে। আমি অ্যাড করে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেটা বলতে চাইছিলাম, যে কোটেশন যদি আপনারা ভুলেও যান, ধরেন পরীক্ষা হলে ভুলে গেলেন, সমস্যা নেই, আপনি আপনার মতো করে বিশ্লেষণ করে দিলে নাম্বার পাবেন। একদম যে জরুরি নেসেসারি এরকম না, আমি অ্যাড করে দিব, যারা যারা লিখতে পারবেন ভালো, আর যারা যারা ভুলে যাবেন বা এটা মানে চাইবেন না পড়তে, তারা স্কিপ করতে পারবেন, এটা নিয়ে অতটা বাড়াবাড়ি কিছু নেই। ঠিক আছে, মানে দেখেন কথাগুলো যদি আপনার হচ্ছে রিলেটেড হয়, টেক্সট রিলেটেড হয়, তো পরীক্ষার হলেও মনে থাকে না, যতটুকু মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই বললাম না, অনেকে আবার ভাবে যে না এটা ছাড়া মনে হয় না, এটার জন্য বললাম যে এরকম নেসেসারি না, তবে যারা অ্যাড করতে পারেন তাদের জন্য ভালো, আমি অ্যাড করে দিব। তাহলে দেখেন আমরা পরের কোশ্চেনটা চলে যাই, যে ডিসকাস আর্নল্ডস ভিউ অন ক্যারেক্টারিস্টিক অফ গুড পোয়েট্রি। এটা তো আমরা একটু আগে বললাম, তাই না, যখন আমি একটু অ্যানসার বারবার ঘুরে ফিরে একই অ্যানসার দিছে, দুইটা কোশ্চেন সেম মানে অ্যানসার দাও প্রায়। এখন সেম দেখেন, প্রশ্নটা একটু খুঁজে দেখেন, প্রশ্ন কি আসলে আলাদা, আপনি নিজেই ভেবে দেখেন তো, প্রশ্ন কি আলাদা, প্রশ্ন তো সেই একই ঘুরিয়ে ফিরে, তাই না। দেখলাম যে এই সিজন থেকে দুইটা তিনটা কোশ্চেন পড়লেই মোটামুটি যেখান থেকে এই যে আমি কাকে জানি বলছিলাম এই কথাটা, আমার মনে নেই, আমি কেউ একজনকে বলছিলাম, যে বলছিল যে ক্রিটিসিজম একটু কঠিন লাগে, আমি এটা বলছিলাম যে ক্রিটিসিজম কঠিন লাগে ঠিকই, কিন্তু যদি আমরা, যেমন আমি দেখেন প্রথম যে কয়টা কথা বলছি, ওই যে সামারি ভাবে 3-4টা কথা বলছি, দেখবেন ওই কথাগুলো ঘুরিয়ে ফিরে প্রত্যেকটা প্রশ্নে আহামরি কিচ্ছু না, একদম সেম অ্যানসার, হয়তো বা ইন্ট্রোডাকশন পার্ট বাই। হ্যাঁ মানে শোনেন, আপনারা এখন যে অবস্থায় আছেন সবাই 4th ইয়ারে, সবাই কম বেশি কিন্তু ফ্রি হ্যান্ড পারেন, তাই না, ওই আপনারা যদি মেইন পয়েন্টটা একটু, যেমন সামারিটা একটু ভালো করে বুঝে নিতে পারেন, মেইন পয়েন্টটা মাথায় ঢুকাইতে পারেন, দেখবেন যে কোনো দিনের ক্রিটিসিজমে না, মানে আপনার বসে থাকতে হবে না, লিখতে পারবেন, কারণ ঘুরে ফিরে সব প্রশ্নের অ্যান্সার একই রকম, মানে প্রশ্নগুলোই একরকম, প্রশ্নের অ্যান্সার এক হবে না কেন। যেমন দেখেন আগের প্রশ্নটা ছিল কি, যে পোয়েট্রি সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছে ম্যাথু আর্নল্ড, সেটার একটা বিশ্লেষণ করো। আর এখন আমরা বলছি কি, যে ম্যাথু আর্নল্ড গুড পোয়েট্রির ব্যাপারে কি বলছে। তো এখন আমরা তো শুরুতেই বললাম যে ম্যাথু আর্নল্ড প্রথমেই একটা মানে পোয়েট্রির একটা সংজ্ঞা দিয়েছে, তারপর উনি বলেছে যে হ্যাঁ, মানে পোয়েট্রির কি মানে একটা ভালো পোয়েট্রির কি দিক আছে, সেগুলো উনি কিন্তু আবার বলছে, যেমন মানে বৈশিষ্ট্যগুলো কী হইতে পারে, যেমন আগেও যেগুলো বলছে ওইগুলাই, যেমন হাই সিরিয়াসনেস থাকবে, ট্রুথফুলনেস থাকবে, তারপর হচ্ছে এর মধ্যে পয়েটিক ট্রুথ থাকবে, তারপরে হচ্ছে এই কি বলে, মানে এর ফরম্যাট, স্টাইল, ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে একটা বিউটি থাকবে, তারপর হচ্ছে একটা হাই মোরাল পারপোজ থাকবে, তারপরে কি আরেকটা বিষয় যেটা, যে একটা পোয়েটের স্টাইল থাকবে, এই যে ইউনিভার্সালিটি থাকবে, মানে একটা পোয়েট্রি হবে কি ইম্পার্সোনাল মানে কি, যে কবির কোনো ব্যক্তিগত চিন্তা চেতনা এখানে প্রকাশ পাবে না, এই যে ইউনিভার্সাল একটা চিন্তা চেতনা এখানে প্রকাশ পাবে, যেটার মধ্যে মানে একটা গ্রহণযোগ্যতা থাকবে, অতীত বর্তমান ভবিষ্যতে সবার মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকবে, এরকম একটা বিষয়।
কবি নিজস্ব, যেমন ধরেন আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা, আমি সেটাকে যদি লিখি, সেটা নিয়েই লিখি, যেটার সাথে আসলে আপনাদের চিন্তা ভাবনা মিলবে না, তাহলে ওইটা কিন্তু ভালো কবিতা হিসাবে স্বীকৃতি পাবে না। তারপরে যে লার্নিং ফ্রম ক্লাসিক্যাল পোয়েটস ইজ ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু ওনার মতে ছিল। হ্যাঁ, যে উনি কিন্তু ক্লাসিক্যাল পোয়েটদের প্রতি একটু ভালো জোর দিয়েছেন। হ্যাঁ, ক্লাসিক ইম্পর্টেন্স দিছেন তার কবিতায়। উনি মূলত হ্যাঁ ওই আগের যে মানে ওল্ড যে এই এরিয়াটা ছিল, ক্লাসিকদের প্রতি উনি খুব ভালোই একটা রেসপেক্ট দেখিয়েছেন এবং ইম্পর্টেন্স দিয়েছেন। উনি বলছেন এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তারপর যে টাচস্টোন মেথডটা সবাই তো বুঝতে পারেন না আশা করি, নাকি? হ্যাঁ, টাচস্টোন মেথড বুঝতে পারি। আচ্ছা, বাকিরা? হ্যাঁ, বুঝতে পারি টাচস্টোন মেথড সহজ। আচ্ছা, আমি এক দুইয়ের অর্থ বুঝিনি, অর্থ বুঝে গেছি। টাচস্টোন মেথড, এটার অর্থ 1 আর 2 বুঝি নাই। 1 আর 2 এর অর্থ বুঝেন নাই? মানে কিসের 1 আর 2 পয়েন্ট? না বুঝে একটু আপনি একটু জোরে কথা বলবেন, আসলে আপনার কথা খুবই আস্তে আসে। জি, আর একটু বলেন। বলছি 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন কি বলছে এটা বুঝে না। প্রশ্ন কি বলছে সেটা বুঝেন নাই, নাকি মানে পয়েন্ট? প্রশ্ন আচ্ছা, প্রশ্ন দেখেন, প্রথম প্রশ্নটা কি ছিল? আপনি একটু নিজেই পড়েন তো, পড়েন। আপনি একটু প্রশ্নটা পড়েন। পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। হ্যাঁ, যে পোয়েট্রি হচ্ছে জীবনের ক্রিটিসিজম মানে কি? সমালোচনা, জীবনের সমালোচনা, ঠিক আছে? তারপরে গভর্নড বাই লস অফ পোয়েটিক ট্রুথ, যেটা কিনা মানে গভর্ন হয়েছে বা গঠন হয়েছে কিসের দ্বারা? এই যে পোয়েটিক ট্রুথ দ্বারা, মানে এবং অ্যান্ড পোয়েটিক বিউটি। এখন পোয়েটিক ট্রুথকে আর পোয়েটিক বিউটিকে, এই দুটো কিন্তু আমরা একটু আগে বিশ্লেষণ করেছিলাম। যেমন পোয়েটিক ট্রুথ মানে হচ্ছে, যেমন ধরেন যে কবিতার মধ্যে ওই যে বলছি হাই সিরিয়াসনেস থাকবে, মোরালিটি থাকবে, এগুলা সেগুলা। আর পোয়েটিক বিউটি হচ্ছে যে কবিতাটার স্টাইল কীরকম, লেখার ধরন কীরকম, এটার মধ্যে কী কী ইমোজি ইউজ করা হয়েছে, এটার ফরম্যাটটা কেমন, এটা কত ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর, এই বিষয়গুলা বুঝেছেন? তো এটা হচ্ছে ওনার দেওয়া একটা, উনি যে কবিতার পোয়েট্রির সংজ্ঞা দিয়েছিলেন, স্টাডি অফ পোয়েট্রি যে ওনার যে বইটা, সেই বইতে উনি কবিতার সংজ্ঞা দিয়েছিলেন এবং সেই সংজ্ঞার একটা অংশ, একটা খণ্ড অংশ হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার যদি বেশি সমস্যা থাকে আপনি একটু প্লিজ সামারিটা পড়ে নেবেন। আপনি হয়তো সামারিটা পড়েন নাই, আর তারপর যদি না বোঝেন আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে ডিটেলস আবারও চেষ্টা করব। ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা খেয়াল করেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ডিসকাস আর্নল্ডস ভিউ অন ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আর্নল্ডের ভিউ বা আর্নল্ড কীভাবে দেখেছেন ক্যারেক্টারিস্টিক্স অফ গুড পোয়েট্রি, একটা ভালো কবিতার ক্যারেক্টারিস্টিক মানে কি? বৈশিষ্ট্য। একটা ভালো কবিতার বৈশিষ্ট্য আর্নল্ডের মতে কি কি হতে পারে? দ্বিতীয় নাম্বার কোশ্চেনের অ্যান্সার মানে অর্থ বুঝেছেন যে একটা ভালো কবিতার বৈশিষ্ট্য কি কি আর্নল্ডের মতে, বোঝা গেছে? জি, আপনি রেসপন্স করেন। জি জি বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ভালো কবিতার কি কি গুণ, কি কি বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে তো বোঝেনি আশা করি, যে কী কী দিক আছে একটা ভালো কবিতার। সেই বিষয়গুলোই আমরা এই যে পয়েন্ট করে করে বলে ফেললাম যে কী কী ছিল। পয়েন্টগুলো দেখেন, মনে রাখবেন, তাইলে হবে যে পোয়েট্রি মাস্ট বি সিরিয়াস অ্যান্ড ট্রুথফুল, পোয়েট্রি শুড এক্সপ্রেস পোয়েটিক ট্রুথ, তারপর হচ্ছে বিউটি ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফর্ম ইজ এসেনশিয়াল। 4 নম্বর পয়েন্ট ছিল পোয়েট্রি শুড হ্যাভ এ হাই মোরাল পারপোজ। তারপরে ছিল এ গুড পোয়েট শুড বি ইম্পার্সোনাল, লার্নিং ফ্রম ক্লাসিক্যাল পোয়েটস ইজ ইম্পর্ট্যান্ট, দ্য টাচস্টোন মেথড হেল্পস জাজ গুড পোয়েট্রি। তারপরে আমরা ওভারঅল একটা দেখেন কোশ্চেন লেখার নিয়ম, যেটা আপনারা যেটা করবেন, এই যে পয়েন্টগুলো কিন্তু কোশ্চেনে লেখা জরুরি না, পয়েন্টগুলো লেখা জরুরি না। আপনারা হচ্ছে প্রথমে একটা দিবেন, ইন্ট্রোডাকশন দিবেন নিজেদের মতো করে। যেমন আমি প্রথমে দেখেন ওভারঅল একটা ইন্ট্রোডাকশনটা কিন্তু কীভাবে হয়, একটা ওভারঅল দু একটা কথা দিয়ে, যে কোশ্চেনটা আছে সেই মানে কোশ্চেনের ওভারঅল দু একটা মিনিং দিয়ে।
প্রথম ইন্ট্রোডাকশন। তারপরে আপনারা এই পয়েন্টগুলো চাইলে উল্লেখ করতে পারেন, নাও করতে পারেন, একটা বিশ্লেষণ দিয়ে দেবেন, কয়েকটা ধাপে ধাপে একটা বিশ্লেষণ দিলেন, শেষে গিয়ে আপনারা একটা আবার ওভারঅল একটা করলেন যে মানে সামারি লিখে দিলেন ছোট্ট করে 2-4 লাইনে, সেটাই হচ্ছে আপনার কনক্লুশন। এভাবে করে কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই দুটো প্রশ্ন আশা করি যারা একবার করে পড়বেন পারবেন, তেমন কোশ্চেন কিছু নাই এখানে আর, তাই জন্য আর সময় বাড়ালাম না, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট ডাজ আর্নল্ড এক্সপেক্ট ফ্রম এ ক্লাসিক? এক্সামিন আর্নল্ডস অ্যাসেসমেন্ট অফ চসার। এখন এই প্রশ্নটা খেয়াল করেন যে হোয়াট ডাজ আর্নল্ড এক্সপেক্ট ফ্রম এ ক্লাসিক, যে আর্নল্ড ক্লাসিকদের থেকে মানে কীরকম মানে কী কী বিষয়গুলো এক্সপেক্ট করেছেন, আর আর্নল্ড এই চসারকে কীভাবে নিয়েছেন, আর্নল্ড চসারকে কীরকমভাবে নিয়েছেন, পজিটিভভাবে নাকি নেগেটিভভাবে। যেমন আমরা আগেই জানছি আর্নল্ডের মতে কিন্তু স্ট্যান্ডার্ড পোয়েট 4 জন, সে 4 জন ছিল হচ্ছে হোমার, শেক্সপিয়ার, দান্তে আর মিল্টন। সেখানে তো চসার নাই, তার মানে অবশ্যই কি দেখেন, এই যে আমরা যে প্রথম যে কথাটা বলছিলাম যে 4 জনকে উনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন, 4 জনের লেখাকে, তার মানে এই 4 জনের কাছে মানে স্ট্যান্ডার্ড পোয়েট। তার মানে চসার, সে কিন্তু ওনার মানে চসারকে উনি অবশ্যই ক্রিটিসাইজ করেছেন, ওনার নিশ্চয়ই কোনো মানে প্রথমে হয়তো বা প্রশংসা করেছেন, কিন্তু শেষে গিয়ে কোনো না কোনো ল্যাকিংস উনি দেখাই দিচ্ছেন। চসারকে কিন্তু উনি স্ট্যান্ডার্ড পয়েন্ট হিসেবে দেখেন নাই। ঠিক আছে, আমরা প্রথমেই এটুকু মাথায় নিয়ে ল্যাকিং ইন সিরিয়াসনেস। হ্যাঁ, চসারের মধ্যে ল্যাকিং ইন সিরিয়াসনেস ছিল, সেজন্য হ্যাঁ মানে তাকে হাই সিরিয়াসনেসটা ছিল না চসারের লেখায়। যেমন চসার লিখেছে কি কান্টারবরি টেলস, তাই না? ফার্স্ট ইয়ার আমরা সবাই পড়েছি যে এই ব্যাপারে, না ফার্স্ট ইয়ার সরি সেকেন্ড ইয়ারে যখন আমরা পড়েছিলাম ওই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তখন হচ্ছে এইটার ব্যাপারে একটা ধারণা পেয়েছিলাম ক্যান্টারবরি টেলস সম্পর্কে। হ্যাঁ, তো ক্যান্টারবরি টেলসের মধ্যে কেমন ছিল, পুরোটাই কিন্তু একটা ইমাজিনেটিভ গল্প কাহিনী ছিল, মনে আছে আপনাদের? ওইটা কিন্তু ওইরকম মানে ওইটা এই জন্যই উনি বলছে যে এটার মধ্যে হাই সিরিয়াসনেস নাই, তার মানে স্ট্যান্ডার্ড পয়েন্ট না। আচ্ছা, এখন তাহলে আমরা তো এবার করবো যে এই যে ম্যাথু আর্নল্ড দ্য ফেমাস ভিক্টোরিয়ান ক্রিটিক অ্যান্ড পোয়েট হ্যাড এ ভেরি হাই রেসপেক্ট ফর ক্লাসিক্যাল পোয়েট্রি। হ্যাঁ, ক্লাসিক্যাল পোয়েট্রির প্রতি তো ওনার একটা রেসপেক্ট ছিলই, আগেও বলেছি যে এটার প্রতি ওনার একটা মানে কী বলবো ইম্পর্টেন্স ছিল। দেন ইন হিজ এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি হি টক্স অ্যাবাউট হোয়াট মেক্স এ পোয়েম ক্লাসিক, কীভাবে একটা পোয়েমকে ক্লাসিকভাবে মানে কী কী বিষয় একটা পোয়েমকে ক্লাসিক করতে পারে। ক্লাসিক অ্যাকর্ডিং টু হিম ইজ নট জাস্ট অ্যান ওল্ড অ্যান্ড ফেমাস পোয়েম। আচ্ছা দেখেন, ওনার মতে শুধুমাত্র যে যেমন আমাদের একটা ধারণা যে ক্লাসিক মানে ওই পুরোনো দিনের জিনিসপত্র, কিন্তু ওনার মতে শুধুমাত্র পুরোনো দিনের কবিতা, গল্প বা পুরোনো দিনের লেখা বা ফেমাস কোনো লেখা মানে ক্লাসিক না। তাহলে ওনার মতে ক্লাসিক মানে কি? ইট মাস্ট হ্যাভ লাস্টিং ভ্যালু। ওনার মতে ক্লাসিক মানে এমন একটা জিনিস যেটার লাস্টিং ভ্যালু আছে, যেটার একটা গ্রহণযোগ্যতা আছে, ওই যে ইউনিভার্সালিটি আছে, যেটার মধ্যে একটা লাস্টিং ভ্যালু আছে, নোবেল আইডিয়াস আছে, অ্যান্ড ডিপ ইমোশনাল পাওয়ার আছে। আচ্ছা, আর্নল্ড অলসো ডিসকাসেস দ্য ওয়ার্ক অফ জিওফ্রি চসার, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট। দো আর্নল্ড অ্যাপ্রিসিয়েট চসার, দেখেন যদিও আর্নল্ড কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে চসারকে, বাট হি অলসো পয়েন্টস আউট হোয়াই চসার ওয়ার্কস ডু নট ফুলি রিচ দ্য লেভেল অফ এ ক্লাসিক। কিন্তু শেষে উনি কী বলেছেন যে কেন, উনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে কেন চসারের যে লেখা সেটা কিনা ক্লাসিকের যেই মানে উচ্চতা ওইখানে পর্যন্ত যেতে পারে নাই। ওনার মতে যে ক্লাসিক, ওনার মতে ক্লাসিক মানে কিন্তু পুরোনো দিনের লেখা না, তাহলে তো চসার অবশ্যই ক্লাসিক, কারণ চসারের লেখা সেই পুরোনো দিনের লেখা। তো ওনার মতে ক্লাসিক মানে ছিল যেটার মধ্যে ইউনিভার্সালিটি থাকবে, একটা লং লাস্টিং একটা ব্যাপার থাকবে। তো উনি প্রথমে চসারকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু শেষে গিয়ে আবার বলেছেন যে না, ওনার মধ্যে কিছু ল্যাকিংস আছে, ল্যাকিংসের কারণে ওনারটা ক্লাসিক হতে পারে না। এবার আমরা দেখবো এভাবে যে দেখেন আর্নল্ডস এক্সপেকটেশন ফ্রম এ ক্লাসিক, এখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, যেমন এই যে বোল্ড করেগুলো একটু যদি খেয়াল করেন, হাই ট্রুথ, সিরিয়াসনেস অফ সাবজেক্ট, ইমোশনাল পাওয়ার, মোরাল বিউটি, ইউনিভার্সালিটি, তারপর হচ্ছে যে দ্য স্টাইল শুড বি এক্সিলেন্ট উইথ বিউটি, রিদম অ্যান্ড হারমোনি। আচ্ছা, তারপর হচ্ছে ইট মাস্ট হ্যাভ এ লাস্টিং ইনফ্লুয়েন্স। এই যে এই বিষয়গুলো হচ্ছে মানে এক্সপেক্ট করেছিলেন থেকে, ক্লাসিক থেকে।
দেন আর্নল্ড প্রেইজ ফর চসার। তারপরে যে এবার আমরা একটা লিখবো, পয়েন্ট লিখবো যে আর্নল্ড কিভাবে চসারকে প্রেইজ করেছেন, বা প্রেইজ মানে কি, প্রশংসা। ঠিক আছে, কিভাবে প্রশংসা করেছে চসারকে সেই ব্যাপারে আমরা একটু দেখব এই পয়েন্টের মধ্যে। কিভাবে করেছে দেখেন। Matthew Arnold had great respect for Geoffrey Chaucer as one of the earliest and most important poet in English literature. ম্যাথু আর্নল্ড মানে এই জিওফ্রি চসারকে খুবই সম্মান দিয়েছেন, একদম পুরনো দিনের এবং শুরুর দিককার একজন গুরুত্বপূর্ণ কবি হওয়ার কারণে। এই কল চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, উনি কিন্তু চসারকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলেছেন। Arnold praised Chaucer's freshness, charm and storytelling power. ওনার যে গল্প বলার দক্ষতা, এই ব্যাপারটাকে উনি প্রেজ করেছেন, প্রশংসা করেছেন। ইন দ্য ক্যান্টারবেরি টেলস চসার শোড ডিপ নলেজ অফ হিউম্যান নেচার, ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড লাইফ ইন হিজ টাইম। ঠিক আছে, হিজ পোয়েট্রি ইজ ফুল অফ লাইভলিনেস। আচ্ছা, তার কবিতার মধ্যে লাইভলিনেস ছিল, বা মানে জীবন্ত একটা ভাব ছিল। হিউমার, এর মধ্যে মানে হিউমার, হাস্যরস ছিল, অ্যান্ড ভ্যারাইটিও ছিল। আর্নল্ড স্পেশালি লাইক চসার ন্যাচারাল স্টাইল। আচ্ছা, চসারের মধ্যে যে একটা ন্যাচারাল স্টাইল ছিল সেটা উনি লাইক করেছেন। হিজ পোয়েম ফলো ইজিলি অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ মিউজিক্যাল অ্যান্ড প্লেজেন্ট। আচ্ছা, ওনার যে চসারের যে কবিতা, এটার ফ্লোটা খুবই সহজ সরল ছিল, এবং এর মধ্যে যে মানে ল্যাঙ্গুয়েজটা, এর ভাষাটা ছিল খুবই সুন্দর। Chaucer had a deep understanding of people and his characters are full of life and truth. আচ্ছা, তার যে চসার যেসব ক্যারেক্টার উল্লেখ করেছেন তার কবিতার মধ্যে, সেই ক্যারেক্টারগুলো ছিল একদম মানে জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ এবং সত্যের সাথে রিলেটেড। হোয়াই চসার ইজ নট এ ক্লাসিক অ্যাকর্ডিং টু আর্নল্ড। এরপরে আবার আমরা বিশ্লেষণ করব যে কেন চসারের মতে, মানে আর্নল্ডের মতে চসার হচ্ছে ক্লাসিক না। Even though Arnold respected Chaucer, he did not consider him a true classic. He believed that Chaucer poetry was lacking in high seriousness. এই যে ওনার মতে চসারের পোয়েম ইয়াতে হচ্ছে কি হাই সিরিয়াসনেসের একটা ল্যাকিংস আছে। ঠিক আছে, এবং এই কারণে উনি চসারের লেখাকে ক্লাসিক হিসাবে ধরেন নাই। Arnold felt that Chaucer poem did not explore the deep or universal truth of human life in a serious way. His themes were more about everyday life, humor and storytelling, not about the deeper human condition. আচ্ছা, আপনারা একটু পড়ে ফেলবেন, আশা করি বুঝতে পারবেন, মানে খুবই সহজ ভাষায় লেখা তো, আমি আর না পড়ি। আচ্ছা, তারপরে চসার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এই চসারের যে গুরুত্বটা এটা দেখবেন। দেন দেখেন যে শেষে আমরা একটা ওভারঅল সামারি দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনটা চলে যাই। ক্রিটিক্যালি অ্যানালাইজ আর্নল্ডস অ্যাসেসমেন্ট অফ পোয়েট্রি। আচ্ছা, এতগুলো কোশ্চেন কিভাবে পড়বো? আচ্ছা শোনেন না, আপনাদেরকে আমি এখন তো পড়তে বলতেছি না, আপনাদের এটা পড়া থাকবে, আপনারা পড়বেন ক্লাসের শেষে। এটাই মানে অনেক পড়া তো, এক একটা টপিক থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে যাইতেছে। আচ্ছা, আপনিই তো মনে হয় বললেন, আর কে বলছেন আমি জানি না, আমি তো আসলে ইয়ার মধ্যে আছি, আপনাদের দেখতে পাচ্ছি না কি কথা বলতেছেন। যাই হোক, আর ভয়েসগুলো এখন ওইভাবে চিনি না, যেই বলে থাকেন। দেখেন আপনি কেউ একজন কিন্তু বললেন যে পুরা ঘুরিয়ে ফিরে সেই একই কথা, তাই না? তাহলে যেহেতু ঘুরে ফিরে একই কথা, তাহলে এগুলো আমরা তো এর আগে বেশি মোস্ট ইম্পর্টেন্ট গুলোই পড়ছি আগের পরীক্ষা। আচ্ছা আচ্ছা, শুনুন, এখন তো আর ওই 6 17 and 18 17 কত শোনা দেখলাম, এই চলো অসত নোট লাগবে এবার ব্যাপারটা বুঝি নাই, কোথাও একটু বুঝি নাই আপনার কথা। দিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই, আমি তো বললামই শুরুতে, আমি যে সাজেশনটা মেক করেছি, শোনেন, আপনার প্রথম যে 3টা, হ্যাঁ ওই প্রথম 3টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, পরের যে 2টা থাকবে, পরেরগুলো থাকবে হচ্ছে কম গুরুত্বপূর্ণ। প্রথম 2টা বা 3টা হচ্ছে আপনাদের স্পেশাল গুরুত্বপূর্ণ, আর আরেকটা আপনাদের শর্ট সাজেশন। শোনেন আমি বলি, আপনারা তাহলে শর্ট সাজেশন দিয়ে এরকম কোনো উপকার হবে না, কারণ কোশ্চেনের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। গতবার
এর আগের বার যেরকম মানে প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেন গুলো রিপিট হইতো, এবার কিন্তু কোয়েশ্চেনের যে ধারাবাহিকতা সেটা নাই। থার্ড ইয়ারের কোয়েশ্চেনে সেটা দেখা গেছে, একদম সম্পূর্ণ ডিরেক্ট কোনো কোয়েশ্চেন ওখানে উল্লেখ করা নাই। ওই যে যেরকম কিওয়ার্ড আছে ঘুরাই ফিরা ওইরকম, বা হ্যাঁ হ্যাঁ একটা গল্প বা এখন কবিতা এখন পড়লে আমরা দেখেন যেটা আপনারা লিখতে পারি ওইরকম আসছে, তাই কারণে বেশি বেশি পড়া লাগবে হ্যাঁ এবার। হ্যাঁ আরেকটা বিষয় রিস্ক আপনাদের নিয়ে তো লাভ নাই। শুনেন, আপনাদের আরেকটা ব্যাপার বলি। দেখেন 2 দিন পর তো আপনাদের মাস্টার্স শুরু। আমি জানি না যে আপনাদের মাস্টার্স কিভাবে হয়, ন্যাশনালের মাস্টার্সের ব্যাপারে আমার ধারণা নাই। তবে আমি 7 কলেজের মাস্টার্সের ব্যাপারে যতটুকু জানি, দেখেন মাস্টার্সে ওঠার পর কিন্তু এই যে অনার্সের, তাও তো আপনার একটা গাইডলাইন আছে, আপনার একটা বই আছে, আপনারা চাইলেই হচ্ছে একটু মানে করে ফেলতে পারেন এভাবে ওভাবে। মাস্টার্সে ওঠার পর পুরাটাই আপনার সৃজনশীলভাবে লিখতে হবে। মানে বিশেষ করে আমি জানি না ন্যাশনাল ব্যাপারটা, আমি জানি না, সরি এটা বলতে পারছি না। তবে আমি 7 কলেজের ব্যাপারে যতটা জানি এটা সত্যি। 7 কলেজের হচ্ছে ইয়াগুলাও নাই, মানে মাস্টার্সের ঠিকমতো কোনো টেক্সট বই নাই, ঠিকমতো কোনো গাইড নাই। ম্যাক্সিমাম জিনিস নিজেদের করে গুছিয়ে লিখতে হবে। ইভেন আমি আমার এক টিচারের কাছ থেকে শুনেছি, উনি ঢাবির স্টুডেন্ট ছিলেন, সেই 1999 সালের স্টুডেন্ট। উনি বলছেন যে ওনারা নাকি, আচ্ছা দেখেন আমরা ইংলিশ লিটারেচার পড়ি, আমরা কয় ঘন্টা পড়ি পার ডে? খুবই অল্প পড়ি, তাই না? হয়তো বা প্রতিদিন পড়িও না। অথচ দেখেন উনি আমার এক টিচার, উনি বললেন যে ওনারা নাকি 17-18 ঘন্টা করে পড়তেন রেগুলার। এত কেন পড়তেন? জবের পড়া না, শুধুমাত্র ক্লাসের পড়া। কারণ ওনাদের সময় কোনো নোট, কোনো মানে সাজেশান কিছু থাকতো না। ওনাদের মানে একটা যেমন একটা টেক্সট আমাদের দিয়ে দিছে, ধরেন স্টাডি অফ পয়েন্ট একটা টেক্সট দিয়ে দিছে, এটার থেকে আপনার এবার যে কোনো প্রশ্ন আসতে পারে, এরকমভাবে ওনারা পড়তেন। তার জন্য নিজেরা প্রশ্ন খুঁজে বের করতেন, হয়তো টিচারদের হেল্প নিতেন যে কী প্রশ্ন আসতে পারে, তারপর সেই প্রশ্ন উত্তরগুলো নিজেরা ঘেটে বের করতেন। এই জন্য ওদের অনেক সময় লাগতো। এখন সেই হিসাবে কিন্তু আমাদের বর্তমানে আমাদের অনেক সুযোগ, আমরা অনেক শর্টকাট উপায় হিসাবে পাচ্ছি, তাই না? আমরা আরও শর্টকাট করতে গিয়ে না গুলায় না ফেলি। কারণ ধরেন আমি যেটা আপনাদের বারবার বলতে চাই যে 4th ইয়ারে এসে দয়া করে আপনারা একদম মুখস্থর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। এই জন্যই এত ইজি একটা ল্যাঙ্গুয়েজের লেখা এই নোটটা, না তো আপনি সেই কঠিন বই পড়তে পারতেন যে 1-2টা প্রশ্ন পড়ে যাবেন। এখন দেখেন যদি আপনি একটু সহজ করে হলেও একটা ওভারঅল ধারণা নিয়ে যান, আপনি ধরেন 2টা কেন আমি 5টা প্রশ্ন সবাইকে ওভারঅল একটা ধারণা নিয়ে গেলাম, ঘুরিয়ে ফিরে তো মোটামুটি একই। আমি একটা ওভারঅল ধারণা নিয়ে গেলে আমি লিখতে পারবো। আর যদি এমন হয় যে আপনি ওই কোয়েশ্চেনটা জীবনে শোনেনই নাই, আপনার এই ব্যাপারে কোনো ধারণাই নেই, তখন আপনি কীভাবে লিখবেন ভাবতে পারেন? এটা কি কোনো গল্প? এটা তো ক্রিটিসিজম। আপনার তো ধারণা থাকলে আপনি লিখতেই পারবেন না। তখন একটা প্রশ্ন ছেড়ে আসা বোঝেন 20টা নাম্বার বা 15টা নাম্বার শেষ। এর থেকে বরং আপনি একটা ধারণা নিয়ে যান যাতে আপনি লিখে আসতে পারেন। সেটা আমি বলবো যে কেউ এরকম মুখস্থের উপর ডিপেন্ডেন্ট হবেন না। 2বার 3বার এখনও তো আপনাদের সময় আছে। ধরেন এই যে আমি এটা পড়া দেব, আচ্ছা ধরেন আমি 4টা পড়া দিলাম কোশ্চেন, হ্যাঁ, তো যাদের অলরেডি একটু পড়া হয়েছে তারা হয়তো বা পড়ে ফেলতে পারবে, আর যাদের পড়া হয় নাই তারা হয়তো মিনিমাম 2টা তো পড়তে পারবেন, সমস্যা কী? আর 2টা না, আসলে দেখেন আপনার এখন পরীক্ষার 1-1.5 মাস মানে আছে আর বাকি। এখন আপনার তো 3-4 ঘন্টা অবশ্যই পড়া উচিত পার ডে। আর আমার বিশ্বাস যে আপনি যদি 2 ঘন্টা পড়েন একটু মনোযোগ দিয়ে, তাহলে 4টা কোশ্চেন অলরেডি হয়ে যাবে। কারণ একদম পানির মতো করে লেখা, আপনি আধা ঘন্টা করে পড়ে দেখেন না, পড়ার মতো করে হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি আপু। আপনারা দেখেন তারপরেও আমরা যখন একদম ফাইনাল মানে আমাদের এক্সামের আগের দিন রাতে হলেও তো আমাদের একটা মানে রিভিশন দিতে হয়, তাই না? তখন না হয় আমরা একটু শর্টকাট দেখবো না, এখন তো আমাদের অনেক বাকি। তারপরে আপনাদের পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষা 3-4 দিন করে বন্ধ থাকবে, ওইটাও একটা ব্যাপার আছে। এখন যেহেতু পরীক্ষার আগে পড়তেছে তাই এখন আমরা ডিটেলসেই পড়ি, পরে না হয় আমরা শর্টকাট জিনিস দেখবো। আর শর্টকাট দেখে আমি ভয় পাই, বুঝছেন? যদি কমন না আসে তখন মানে সবারই কষ্ট। আপনি অ্যাভারেজ লিখে এসে মোটামুটি কম পেলেও না 2.75 পাবেন, আর যদি আপনি লিখতেই না পারেন তাহলে আপনার পাশ করাই কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এরপরে ন্যাশনালদের টিচারদের উপরে কোনো ভরসা নাই, ওনাদের খাতা দেখার যে স্টাইল, অনেক ভালো পরীক্ষা দেওয়া দেখা গেছে ওই সাবজেক্টে মার্ক কম আসে, আবার একটা সাবজেক্টে খারাপ কারণ পরীক্ষা আছে, দিছে কারণ ওইটাই আছে। মার্ক আমি ভালো যখন আসে। ইন্টারে পড়তাম আমার কলেজটা ছিল হচ্ছে একটা অনার্স কলেজ, হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। আমি তখন ইন্টারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি মনে হয়। আমাদের একটা মানে প্রাইভেট ব্যাচ ছিল, প্রাইভেট না কোচিং ব্যাচ। তো কোচিংয়ের মধ্যে টিচার উনি হচ্ছে মানে প্রফেসর ছিলেন, আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন মানে ইংলিশের। ওটা অনার্স কলেজ যেহেতু, সরকারি অনার্স কলেজ মানে ন্যাশনাল আর কি। তো ওই টিচার একদিন এরকম প্রশ্ন মানে নিয়ে আসলেন, খাতা নিয়ে আসলেন, অনার্সের খাতা।
আমাদেরকে এরকম দিয়ে দিলেন যে এই দেখো দেখো দেখে একটা আমার জাস্ট দাগ দেওয়া কয়েকটা করে নাম্বার দিয়ে দেওয়া। চিন্তা করেন আমরা পড়তাম ইন্টারে, আমরা কি আদৌ এরকম বুঝি? করে আমরা কি বুঝি? টিচার এভাবে বলে দিচ্ছে যে দাগ এরকম দিবেন করে এই করে মার্কস করে দিয়ে দিয়েছিলাম সবাইকে একটা একটা করে প্লাস খাতা দেওয়া ওনারা হয়েছে। অনেক কম সময় নিয়ে খাতা দেখে। এই যে আমরা এটাই পরীক্ষা কম দিই সময় 4 নিয়ে যে ঘন্টা, সেই খাতায় খাতা দেখে ওনারা 5 মিনিট। সে ধরেন এই যে কম সময় খাতা দেখে, ইভেন এইটা কিন্তু হয়, আমি নিজের সাক্ষী যে এটা হয়, অন্যান্য পোলাপান দিয়ে খাতা দেখায় দেয়, মানে বলা যায় একটা অ্যাভারেজ মার্কস দিয়ে দিতে। হ্যাঁ সেটা আমরা জানি। আমাদের তো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে ইংলিশের পেপার দেখায়। তাহলে চিন্তা করেন, তাহলে আপনি ভালো মানে দেখা যাবে যে আপনি খুব ভালো লিখছেন, কিন্তু ওটা কিন্তু বুঝবে না, যে খাতা দেখতেছে সে বুঝতেছে না যে আপনি কত ভালো লিখছেন, ওই মার্কস দিয়ে দেবে অ্যাভারেজই। তখন তার জন্য আপনার লিখে আসাটা বেশি জরুরি। আপনি একদম লিখে না আসলেন, ধরেন যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সে আপনি কী লিখছেন এটা বুঝবে না, কিন্তু আপনার লেখা আছে কিনা এটা সে বুঝবে। তা আপনি লিখেই আসেন নাই। আর ইংলিশকে চাইলে এই হাবিজাবি লিখে আসা যায় নাকি? কিছু তো আপনার মধ্যে থাকতে হবে, তারপর আপনি লিখতে পারবেন। তো আপনি যদি লিখে আসেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন। আর যদি লিখেই না আসেন, আপনি যত ভালো করে একটা দুইটা প্রশ্ন রাখেন আর বাকিটা আনসারই করেন নাই, আপনি কিন্তু সেই ফেলই করবেন, তাই না? আমরা এরকম চিন্তা না করি, আশা করি সবাই আমরা ভালো করবো। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। হ্যাঁ আপু এটা শুরু করেন এখন। Critical analyze Arnold's assessment of the poetry written in the 17th-18th centuries in England. আচ্ছা, ওই যে বললাম যে 17th-18th সেঞ্চুরি যেই সময়, ইংল্যান্ডের যে সময়টা, ওই সময়কার কিছু কিছু কবি সাহিত্যিকদেরকে উনি হচ্ছে ক্রিটিসাইজ করেছেন এবং ওনাদের মানে ভালো মন্দ দিকটা উনি তুলে ধরেছেন এবং মানে কেন ওনাদেরকে উনি গ্রহণযোগ্য উনি মনে করেন না সেই বিষয়গুলো বলেছেন। হ্যাঁ, কিছু কিছুকে হয়তো বা উনি গুরুত্ব দিয়েছেন, আবার কিছু কিছুকে গুরুত্ব দেন নাই। তো এই বিষয়টাই দেখেন, এই যে সেম কোশ্চেনটা, হ্যাঁ, যে 4 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার কিন্তু আরেকটা রূপ আছে। এই যে অর দিয়ে একটা কোশ্চেন, এটা চলে যান, দেখেন হাউ ডাজ আর্নল্ড এভালুয়েট ড্রাইডেন, পোপ, গ্রে অ্যান্ড বার্নস। এই যে 4 জন কবির নাম, ড্রাইডেন, পোপ, গ্রে, বার্নস, এদেরকে আর্নল্ড কীভাবে ট্রিট করেছেন এবং আর্নল্ড যেভাবে ট্রিট করেছেন সেটার সাথে কি আমরা অ্যাগ্রি কি না। ঠিক আছে, দেখেন এই একটা মানে এই প্রশ্নটা আর ওই যে ওইটা 17-18 সেঞ্চুরি যে সময়ে যেই কবিগুলা ছিলেন তারা কিন্তু এরাই। ঠিক আছে, ড্রাইডেন, পোপ, গ্রে অ্যান্ড বার্নস। তার মানে কি যে এই কোশ্চেনটা কিন্তু সেম। এখন দেখেন আপনি পড়ে গেছেন ওটা 17-18 সেঞ্চুরি মানে পোয়েটসদের উনি কীভাবে ক্রিটিসাইজ করেছেন, আর আপনার কোশ্চেন আসলো যে হাউ ডাজ আর্নল্ড ইভালুয়েট ড্রাইডেন, পোপ, গ্রে অ্যান্ড বার্নস। তাহলে আপনি বলবেন না যে আমার কমন পড়ে নাই? বলেন, আপনি কি বলবেন যে আপনার কমন পড়ে নাই? না, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ 17-18 সেঞ্চুরি পয়েন্ট তো ওনারাই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দেখেন এই যেটাই তো আপনাকে ধরতে হবে। এখন আমি যদি এই কোশ্চেনটা নাই দিতাম শর্ট করে, তাহলে হয়তো আপনি ঠিকমতো ধরতে পারতেন না। কিছু কিছু স্টুডেন্ট ধরতে পারতো যারা একটু ভালো, কিছু কিছু স্টুডেন্ট হয়তো বলতো যে না এটা তো কমন পড়ে নাই, এসে লাফালাফি শুরু করতো, তাই না? ব্যাপারটা এরকমই হয়, দেখবেন। এর জন্য জানা লাগবে 17-18 সেঞ্চুরিতে কারা বিলং করে। হ্যাঁ, তাহলেই তো সেটাই তো কথা। এখন ডিটেইলস পড়া লাগবে। হ্যাঁ, শোনেন আমি বলি, যেমন থার্ড ইয়ারে এবার আমার মানে দেখলাম আমি ফার্স্ট ইয়ার মানে থার্ড ইয়ারের একজন মানে ফার্স্ট যে পরীক্ষাটা হইলো, ফার্স্ট পরীক্ষা দিয়ে এসে একজন আমাকে বললো যে কমন পড়ে নেই, একদমই খারাপ হয়েছে পরীক্ষার কোনো প্রশ্ন। পরে আমি দেখছি, বুঝছে না, ওই কোশ্চেনটা আমি মিলায় দেখছি। আপনারা আমি জানি না আপনারা দেখছেন কি না, হয়তো বা শুনেছেন ছোটো ভাই বোনদের কাছে যে না থার্ড ইয়ারের প্রশ্ন একদম এলোমেলো আসছে, কিন্তু বিশ্বাস করেন কোশ্চেন দেখছি এলোমেলো আসে নাই। কোশ্চেন কিন্তু কমনই, কিন্তু একটু ঘুরায় আসছে জাস্ট। কোশ্চেন যে একদম আনকমন আসছে সেটাই তো এইটা বললাম কিন্তু যে সত্যি না। গতানুগতিক যে ধারা সেটা বলে নাই। যেরকম হ্যাঁ, শাইলকের হ্যাঁ। একটা কোশ্চেন আসছে, এখন বলবনি পড়লে তো সেটা ওইভাবে লেখাই যায়। বিস্ট ফেবল নিয়ে আসছে, হ্যাঁ, যদি হ্যাঁ। গল্প সম্পর্কে ধারণা থাকে তাইলে সেটা লেখা মানে যায়, আর ডিটেইলস ধারণা না থাকলে তখন ওরকম হবে। আবার সেটাই, প্রশ্ন দেখা মানে যাচ্ছে সেম প্রশ্ন, ধরেন প্রশ্ন সেম যদি না হয় তাহলে কিন্তু ওইটাই মানে সবাই ধরে নেয় যে হ্যাঁ কমন তো পড়ে নেই, তারপরে একটা মানে প্যানিকড হয়ে যায়, দেন আর লিখতেই পারে না। বাট দেখেন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে, বাট এই না যে প্রশ্ন কমন আসে না, কমনই আসে। প্রশ্ন আর বাইরের থেকে আসবে কি, এগুলাই আসে, জাস্ট একটু ঘুরিয়ে আসে। তবে আপনাদের ধরতে হবে যে ঘুরিয়ে কীভাবে আসলো। তো দেখেন এই প্রশ্নটা যদিও মানে একটা কোশ্চেন, বাট আমি 2টা অ্যান্সারই করেছি। একটা প্রশ্ন অর দিয়ে যদি লেখা, আমি 2টাই অ্যান্সার করেছি কি ওই একই কথা আমি একবার একটু লিখেছি যে আপনারা চাইলে এভাবেও পড়তে পারেন অথবা চাইলে এভাবেও পড়তে পারেন, যেটা আপনাদের সুবিধা লাগে। মানে একটা প্রশ্নে আমি 2টা অ্যান্সার এখানে 2টা ফরম্যাট দিয়েছি, বুঝেছেন? আপনারা যে কোনো একটা ধরেন না, কারো হয়তো বা মানে ফার্স্ট যেটা দিয়েছে ওইটা ভালো লাগতে পারে, কারো কাছে শেষটা ভালো লাগতে পারে। জাস্ট আমি বলবো যে একটু 2টাই রিডিং পড়ে দেখবেন, যেটা ভালো লাগে সেটা আপনারা ফলো করবেন। ঠিক আছে, মানে একই প্রশ্ন যে কোনো একটা বললেই হবে, বোঝা গেছে?
বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার কাছে কেন জানি প্রথমটা একটু বেশি ভালো লাগছে। দুইটাই ভালো লাগছে। কারণ এই শেষেরটা পড়লে আবার কি হবে যে আপনি আলাদা, আলাদাভাবে বুঝতে পারলেন যে এই কবিকে উনি যেমন ধরেন আ মানে আলাদা, আলাদা করে প্রত্যেককে এখানে বিশ্লেষণ করেছে। যেমন ড্রাইডেনকে উনি কেন মানে ড্রাইডেনের ব্যাপারে উনি কীরকম ওনার চিন্তাভাবনা, তারপরে পোপের ব্যাপারে ওনার চিন্তাভাবনা কীরকম, আর্নল্ড মানে থমাস গ্রের ব্যাপারে ওনার চিন্তাভাবনা কীরকম। এই যে আলাদা, আলাদা করে প্রত্যেকের ব্যাপারে একটা মানে ধারণা আছে। লাস্ট যেই অ্যান্সারটা ওইটাই পড়লে মনে হয় আমার জন্য আপনাদের জন্য বেশি ভালো হবে। আর যেই প্রথম যে কোয়েশ্চেনটা এটার অ্যান্সারটা একটু দেখেন যে ম্যাথু আর্নল্ড ওয়াজ এ ওয়েল নোন ভিক্টোরিয়ান পোয়েট অ্যান্ড ক্রিটিক ইন হিজ এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি হি শেয়ার্ড হিজ আইডিয়াস অ্যাবাউট হোয়াট মেক্স পোয়েট্রি ট্রুলি গ্রেট। আচ্ছা, তার এই এসের মধ্যে তিনি শেয়ার করেছেন যে কি একটা কবিতাকে আসলেই মানে একটা কবিতাকে যে গ্রেট বানাবে, কি ব্যাপার একটা কবিতাকে গ্রেট বানাতে পারে। He believed that poetry must have high seriousness, poetic truth, and moral value. When Arnold looked at the poetry of the 17th-18th centuries in ইংল্যান্ডের 17th century যে কবিতাগুলো এগুলোর দিকে যখন আর্নল্ড তাকাইলেন, he gave his opinion about the poets and their works. তিনি তখনকার দিনে যে কবি সাহিত্যিক ছিলেন তাদের ব্যাপারে উনি মানে মানে তাদের একটু ঘাটাঘাটি করলেন তাদেরকে নিয়ে, এবং তাদের ব্যাপারে একটা ওপিনিয়ন দিলেন, এবং তাদের ব্যাপারে প্লাস তাদের কাজের ব্যাপারে এবং তাদের যে কবিতা লিখছে সেইগুলোর ব্যাপারে। হিজ ভিউ আর ডিপ বাট অলসো ওপেন টু ডিবেট। আচ্ছা, তার ভিউ খুবই গভীর, সে দৃষ্টিকোণ থেকে সেই সব কথা বলেছেন, কিন্তু সেটাও কিন্তু বিশ্লেষণ করা যায়। মানে তার কথাগুলো যে একদম সত্যি তা এমনটা না। আমরা আগেও বলেছি যে এটা জাস্ট ওনার মতামত, এটা যে 100% সত্যি বা এটাই যে মানে আমাদের মানতে হবে বিষয়টা এমন না। আপনারা চাইলে এটাকে মানতেও পারেন, চাইলে এটাকে অস্বীকারও করতে পারেন। যুক্তি দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক আছে? এবার দেখেন আমরা পয়েন্টে চলে আসি। আর্নল্ড অ্যাডমায়ার দেয়ার স্টাইল অ্যান্ড ইন্টেলিজেন্স। আর্নল্ড প্রথমে কী করেছেন, তাদের যে লেখার যে স্টাইল এবং তাদের যে ইন্টেলিজেন্ট, তারা যে ইন্টেলেকচুয়াল ছিল, তারা যে খুবই মানে বুদ্ধিমান ছিল, এই ব্যাপারটা সে কী করেছে, প্রশংসা করেছে তাদের এই ব্যাপারগুলো। দেন দেখেন লুক অফ হাই সিরিয়াসনেস ইন দেয়ার পোয়েট্রি। Arnold believed that most poetry of this period lacked high seriousness. এই যে আর্নল্ড বিলিভ করেছেন যে এখানকার এই হাই সিরিয়াসনেসের একটা ল্যাকিংস ছিল। প্রথমে কিন্তু প্রেজ করেছে যে তাদের স্টাইল এবং ইন্টেলিজেন্স সেই লেভেলের ছিল, পরে আবার কি বলেছে তাদের হাই সিরিয়াসনেসের একটা ল্যাকিংস ছিল, এই যে একটা নেগেটিভ কথা বললো। দেন টু মাচ এমফাসিস অন ফর্ম নট ইমোশন। আচ্ছা, এই যে তাদের যে লেখা এগুলোর মধ্যে খুব একটা ইমোশনাল ডেপথ ছিল না, ঠিক আছে? দেন এই যে আন্ডার এস্টিমেশন অফ মেটাফিজিক্যাল অ্যান্ড রিলিজিয়াস থিমস। আচ্ছা, ওই সময়ে যে মানে কবিতাগুলো লেখা হয়েছে সেগুলায় রিলিজিয়ান ব্যাপার একটু কমই ছিল। তারপরে নেগলেক্ট অফ হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট। এই সময়কার যেসব লেখা তাতে হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সটগুলো নেগলেক্ট করা হয়েছে, এটাও উনি পছন্দ করেন নাই। দেন কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার স্টিল ভ্যালুয়েবল। যদিও উনি এত কিছু অস্বীকার করেন, তারপরে আবার এটাও কিন্তু একটা কথা যে না, এই যে লেখাগুলা যেমন বলছিলাম যে এই যে পোপের যে রেপ অফ দ্য লক, এটার ব্যাপারে যতই সমালোচনা হোক, এটা কিন্তু অবশ্যই একটা গ্রেট কন্ট্রিবিউশন ইংলিশ লিটারেচারে, তাই না? এটা কি আসলে কোনোভাবেই আমরা এটাকে অস্বীকার করতে পারি যে রেপ অফ দ্য লক একটা গ্রেট কন্ট্রিবিউশন? অবশ্যই ইংলিশ লিটারেচার রেপ অফ দ্য লকের খুবই একটা বড় একটা জায়গা আছে, বাট যদিও এর মধ্যে কিছু কিছু বিষয়ে ল্যাকিংস আছে, তাই না? আমার কিন্তু পার্সোনালি রেপ অফ দ্য লকটা খুব পছন্দ। আপনাদের কেমন লাগে? পড়েছিলেন কেউ লাইন বাই লাইন? লাইন বাই লাইন পড়ি নাই, কিন্তু অ্যানালাইসিস করছিলাম। আচ্ছা, আমি কেন জানি যে ফোর্থ ইয়ারে এসে পড়েছি, খুব একটা বড় বড় কবিতাগুলো পড়ি নাই, তবে থার্ড ইয়ার পর্যন্ত যত বড় কবিতাই হোক আমি চেষ্টা করতাম যে একটু লাইন বাই লাইন শেষ করার জন্য, ভাল লাগতো। তো ওই যে তাহলে মানে স্টাইল টোন এগুলো একটু বোঝা যায়। যাই হোক, মানে মজা লাগে। তো রেপ অফ দ্য লকটা আমরা পড়েছিলাম ক্লাসে, আমাদের টিচারও সব লাইন বাই লাইন পড়িয়েছিল, সেই হিসাবে আবার নিজেও পড়তাম। আমার খুবই পছন্দের একটা টেক্সট ছিল, ভালোই লাগতো, এবং আমার খালি মনে হইতো যে এই লোক পোপ আসলে কতটা ইন্টেলিজেন্ট।
একটা মহিলা হয়ে আমি মহিলাদের যেসব সামগ্রী সম্পর্কে না জানি, ও সেগুলো সম্পর্কে ধারণা আছে। মেকআপ সামগ্রী বলেন আর যাই বলেন, মানে কত একদম সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে অবাক লাগে যে সে কীভাবে একটা ছেলে হয়ে সে এত এত গভীর বিষয়ে ধারণা রাখে। তো বা যে পুরা সামান্য একটা বিষয় নিয়ে কত বড় একটা জিনিস, একটা ইপিক লিখে ফেলেছেন। ওনারা আসলে অনেক ব্রিলিয়ান্ট ছিলেন, আমার খুবই ভালো লাগে ওনাকে, মানে পার্সোনালি। যাই হোক, তারপরে দেখেন একটা আমার ওভারঅল মানে কনক্লুশন দিয়ে দিব। এগুলো আমাদের প্রথম যে ফরম্যাটটা সেটা, আর একই প্রশ্ন যে দ্বিতীয় ফরম্যাট যে একটা অ্যান্সার দিয়েছে, এটা আপনারা চাইলে দু একদিন ফলো করতে পারেন। যেমন যে ড্রাইডেনের উপরে যে আনন্দের ভিউটা কেমন ছিল আমরা একটু দেখি। Arnold said that John Dryden was a poet of great intelligence and style. Arnold বলেছেন যে ড্রাইডেন হচ্ছে গ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড স্টাইলের পয়েট, বুদ্ধিমত্তা এবং লেখার স্টাইলের ব্যাপারে উনি খুবই একটা মানে বড় কবি। হি প্রেজ ড্রাইডেন ক্লিয়ার অ্যান্ড স্ট্রং রাইটিং। ড্রাইডেনের যে ক্লিয়ার এবং স্ট্রং রাইটিং এই ব্যাপারটাকে উনি প্রশংসা করেছেন। হাউএভার আর্নল্ড ফিল দ্যাট ড্রাইডেন্স পোয়েট্রি ডিড নট হ্যাভ হাই সিরিয়াসনেস। যদিও আর্নল্ড বলেছে মানে এটা ফিল করেছেন যে ড্রাইডেনের পোয়েট্রির মধ্যে হাই সিরিয়াসনেসের অভাব রয়েছে। আচ্ছা, ড্রাইডেন মোস্টলি রোট অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড সোসাইটি। ড্রাইডেনের যে লেখার বিষয়গুলো এগুলো মূলত ছিল পলিটিক্যাল বিষয় নিয়ে এবং সোসাইটির ব্যাপার নিয়ে, বাট নট ডিপ হিউম্যান ইমোশন। মানে হিউম্যান যে ডিপ ইমোশন, যেমন ধরেন, আচ্ছা ডিপ হিউম্যান ইমোশন বলতে আপনারা কি বোঝেন আমাকে একটু বলবেন? কেউ একটু বলেন তো, ডিপ হিউম্যান ইমোশন মানে আসলে কি? বলেন তো একটু কেউ। কেউ কি বুঝতেছেন না ব্যাপারটা? আচ্ছা আমি বলি। আচ্ছা আমার কথা শোনা যায় তো নাকি আমার শোনা যায় না? আপনার রেসপন্স না করলে আমার ভয় লাগে যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ডিপ হিউম্যান ইমোশন এই ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে আমাদের হাসি, কান্না, ভালোবাসা, তারপর হচ্ছে বিরহ, লাভ, গ্রিভ, জয়, ফেয়ার, অ্যাঙ্গার, শেম, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আমাদের ডিপ হিউম্যান ইমোশন। হ্যাঁ, তাহলে দেখেন যদিও ও তাহলে উনি কী দিয়ে লিখেছেন ড্রাইডেন, পলিটিক্যাল বিষয় নিয়ে, সোসাইটি নিয়ে, তাহলে সেখানে কি আমাদের এই বিষয়গুলো আছে? নাই। তার মানে ডিপ হিউম্যান ইমোশনের একটা ল্যাকিংস আছে। ঠিক আছে, এবার দেখেন আর্নল্ড ভিওয়ান পোপের ব্যাপারে উনি কী বলেছেন। পোপের ব্যাপারে কিন্তু উনি একই কথা বলবেন আমার যেটা মনে হয়। কি বলেছেন দেখি। আর্নল্ড গেভ এ সিমিলার অপিনিয়ন অ্যাবাউট আলেকজান্ডার পোপ। হি অ্যাডমায়ার্ড পোপ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, উইট, শার্পনেস ইন এক্সপ্রেশন, সব কিছুটা কিন্তু প্রশংসা করেছেন। বাট লাইক ড্রাইডেন, পোপ অলসো ডিড নট ডিল উইথ দ্য ডিপ স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল ট্রুথস। আর্নল্ড সেড দ্যাট পোপ ওয়াজ এ ক্লাসিক অফ আওয়ার প্রোজ। আচ্ছা, প্রোজের ক্লাসিক, meaning his poetry was more like well-written essays than real poetry. আচ্ছা, ওনার মতে যেহেতু এই যে পোপ তো একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক বেশি বিশ্লেষণ দিয়েছে, তাই না? এই জন্য ওনার মতে এটা হচ্ছে গিয়ে পোয়েট্রি না হয়ে বরং এসে হইলে, মানে ওনার মানে পোপের যেসব লেখা, এইসব লেখাগুলো এসে হিসাবে বেশি ভালো মানাইতো আমাদের ইয়ার মতে। আর্নল্ডের মতে যে পোপ হচ্ছে এসেস হিসাবে ভালো ছিল, এই পয়েট হিসাবে যতটা না উনি বেটার, তার থেকে বেশি ওনার লেখাগুলো এসে হিসাবে ভালো হইতো। যাই হোক, এই যে একই কথা, হাই সিরিয়াসনেসের অভাব। তারপর আর্নল্ড ভিউ অন থমাস গ্রের ব্যাপারে উনি সেই একই কথা কিন্তু বলছে যে আচ্ছা না, ও সিরিয়াস অ্যান্ড কেয়ারফুল উনি ছিলেন, অ্যান্ড সামটাইমস রোড পাওয়ারফুল পোয়েট্রি। আর্নল্ড প্রেজ গ্রেস ফেমাস এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এটা তো আমাদের ছিল, তাই না? এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড পড়েছেন না আপনারা? হ্যাঁ, মনে হয় সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়েছেন, সেকেন্ড ইয়ারে মনে হয়। হাউএভার হি অলসো ফেল্ট গ্রে ল্যাকড ফ্রিডম অ্যান্ড ন্যাচারাল ফ্ল। আচ্ছা, এই ব্যাপারটা ল্যাকিংস পেয়েছেন কিসের? ন্যাচারাল ফ্ল নাই ওনার লেখার মধ্যে, আচ্ছা ফ্রিডম নাই। আচ্ছা, হি ওয়াজ টু কশাস অ্যান্ড রোড ভেরি লিটল। আচ্ছা, উনি খুবই অল্প লিখতেন। যেমন ওই যে মানে পোপের ব্যাপারে কী বলছে, সে একটু বেশিই লিখছে,
একটা বিষয় নিয়ে একদম অতিরিক্ত বেশি ডিসকাস করে ফেলছে, এটা ওনার ভালো লাগেনি। আবার থমাস গ্রের ব্যাপারে কি যে উনি একটু বেশি কম শব্দ মানে স্বল্প শব্দ ইউজ করেছেন, উনি বেশি কথা বলেন নাই, এটাও আবার ওনার কাছে ভালো লাগেনি। আচ্ছা তাহলে সে লাস্ট আমরা কি বলবো যে গ্রেস পোয়েম আর সিরিয়াস অ্যান্ড থটফুল বাট হি কুড হ্যাভ রিটেন মোর উইথ কনফিডেন্স অ্যান্ড বোল্ডনেস। আচ্ছা ওনার লেখাগুলো আরও বেশি কনফিডেন্ট হওয়া উচিত ছিল। আর্নল্ডস ভিউ অন রবার্ট বার্নস। Arnold spoke more warmly about Robert Burns. He praised Burns for his emotional power, natural expression, and closeness to the common people. Burns used simple words but expressed strong and honest feelings. আচ্ছা বার্ন কী করেছে, বার্নস হচ্ছে গিয়ে সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছে কিন্তু এক্সপ্রেস করেছে কীরকম একদম স্ট্রং এবং অনেস্ট ফিলিংগুলো এক্সপ্রেস করেছে খুবই সহজ সরল শব্দ ব্যবহার করে। However, Arnold also said that Burns did not show high seriousness. আবার উনি এক কথা বলেছেন কি যে বার্নস হাই সিরিয়াসনেস শো করে নাই। হি ওয়াজ গ্রেট ইন ইমোশন, সেই ইমোশনের ক্ষেত্রে গ্রেট বাট নট ইন ফিলোসফিক্যাল ডেপথ, তার মধ্যে ফিলোসফিক্যাল ডেপথ নেই কারণ তার মধ্যে হাই সিরিয়াসনেস নেই। বার্নস মে নট বি ডিপলি ফিলোসফিক্যাল বাট হিজ ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড অনেস্টি আর ইনাফ টু মেক হিম এ ট্রু গ্রেট পয়েন্ট। এটা আমরা শেষে একদম নিজেদের একটা মতামত দিয়ে দিলাম। তারপরে দেখেন আমরা এই যে কনক্লুশন দিয়ে দেবো কি আর্নল্ড রেসপেক্ট ড্রাইডেন, পোপ, গ্রে অ্যান্ড বার্নস ফর দেয়ার ইউনিক ট্যালেন্টস বাট ডিড নট সি দেম অ্যাজ ট্রু ক্লাসিক বিকজ দে ল্যাকড হোয়াট হি কল্ড হাই সিরিয়াসনেস। সে যে হাই সিরিয়াসনেসের ব্যাপারটা বলেছেন, হাই সিরিয়াসনেস ব্যাপারে আগেই বলেছেন তার লেখার মধ্যে, সেই হাই সিরিয়াসনেস ব্যাপারটা উনি এই যে 17-18 সেঞ্চুরি যে রাইটারগুলা পয়েটগুলা পোপ, গ্রে, ড্রাইডেন, বার্নস এদের মধ্যে পান নাই, এই জন্য উনি ওনাদেরকে ট্রু ক্লাসিক্স হিসাবে উল্লেখ করেননি। ঠিক আছে, এই তো এটাই হচ্ছে আমাদের একটা ওভারঅল ধারণা। দেখেন আমাদের কিন্তু শেষ স্ট্যান্ড আপ পোয়েট্রি সবগুলো বড় প্রশ্ন পড়া শেষ। কঠিন আসলে কি কঠিন, ভয় পাচ্ছেন কেন আপনারা? না ওরকম কঠিন তো না, এমনি বললে তখন সোজাই লাগে। এখন পড়াটা যে যতটা সহজ, এর আগে পড়াটা এতটা সহজ মনে হয় না, শুনলে সেই জিনিসটা ভালো করা যায়। সেটাই তো। আচ্ছা এখন দেখেন বাকি যারা আছেন, এই কেউ একজন না লিভ নিয়ে নিয়েছে তাই না? রাফি নামের কেউ একজন ছিল, সে মনে হয় নাই। আচ্ছা জি জি ঠিক আছে, এখন যারা যারা আপনাদের আমি হচ্ছে তাও হোমওয়ার্কটা লিখে দিব গ্রুপে, যে যারা যারা সামারিটা পড়েছেন তারা ভালো, তারা প্রশ্ন 4টা পড়ে ফেলবেন, আর যারা যারা সামারি পড়েননি তারা আগে সামারিগুলো পড়ে, সামারিগুলো না, আপনারা জাস্ট যে স্টাডি অফ পোয়েট্রি আজকে পড়াইলাম স্টাডি অফ পোয়েট্রি সামারিটা পড়বেন এবং তারপরে 4টা কোশ্চেন পড়ে ফেলবেন। এবং আপনাদের SW থাকবে মিনিমাম একটা প্রশ্ন, আমি কালকে আপনাদেরকে হচ্ছে মানে 4টা আপনারা পড়বেন, যে কোনো একটা কিন্তু আমি একজনকে ধরবো। কীভাবে ধরবো? একটা ওভারঅল ধারণা দিতে বলবো, বিশ্লেষণ করতে বলবো না দেখে। আচ্ছা আপনাদের আমি আরেকটা ব্যাপার শেয়ার করি, আমি যেভাবে নর্মালি পড়াচ্ছিলাম আগেও সেই ব্যাপারটা একটু শেয়ার করি। আমি হচ্ছে আপনাদের তো সময় কম, এই জন্য আমি বলতে পারতেছি না যেভাবে পড়াবো কিনা। আমি আগের যে স্টুডেন্ট ছিল আমার তাদেরকে হচ্ছে আমি করি যে সময় বেশি থাকলে আর কি, যে ধরনের যে SW দিব না, SWটা আমি বলতাম যে মানে আমি যেটা বিশ্বাস করি যে খাতায় লিখে লিখে পড়লে না আপনাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। ধরেন আপনি পড়তেছেন একটা, এই যে আমি বেশি পড়তে পারি না, আমি না লিখে পড়লে মানে হয় না পড়া। আপনারা তো বিশ্বাস করেন কিনা জানি না, আপনি এই যে দেখেন সবগুলো কিন্তু একই রকম লাগতেছে তাই না, কিন্তু যখন আপনি লিখবেন পয়েন্টগুলো, হ্যাঁ তখন কিন্তু আপনার কাছে একটু হলো আলাদা লাগবে, আপনার মাথায় ভালো সেট হবে। আপনি কোশ্চেনের নামটা লিখবেন, পয়েন্টগুলো লিখবেন, পয়েন্টের মাঝখানে 2-একটা লাইন একটু লিখবেন, দেখবেন যে আপনার ওটা না ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ আপনারা লিখে লিখে, কারণ একবার পড়া মানে একবার লেখা 10 বার পড়ার সমান, এটা কিন্তু সত্যি। এবং আমি যখন আগে SW দিতাম তখন আমি এটা বলতাম যে আপনারা যে লিখছেন, ধরেন 4টা প্রশ্ন পড়া, তো 4টা প্রশ্ন আমাদের একটু হলেও যে পড়ছেন ওইটা যে লিখছেন সেটা আমাকে ধরেন 4 পেজ লিখলেন 4টা প্রশ্ন, তাও ওই 4টা পেজ ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন যে হ্যাঁ আমি SW কমপ্লিট করেছি, মানে আমি প্রশ্নগুলো পড়েছি, এটার একটা সত্যতা। আপনারা যেভাবে ধরেন নিজে আমি আমার মতো করে পড়ি, আমি আমার মতো লিখি, আমি প্রত্যেকটা লাইন লিখি না, আমি 2-একটা পয়েন্ট লিখি, ওকে ফাইন, আপনি সেভাবেই প্র্যাকটিস করেন, ওইটারই একটা ছবি তুলে দিয়ে দেন,
হাতের লেখা কেমন হচ্ছে, কেমন কী হচ্ছে, এগুলো কোনো বিষয় না। আপনি জাস্ট দিবেন একটা আমার কাছে যে প্রুফ যে হ্যাঁ আপু, বা গ্রুপে সবাই দেখলো যে আপনি অ্যাক্টিভ, আপনি পড়েন। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আপনাদের মধ্যে না একটা মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং কাজ করবে যে না এ ভালো পড়ে, আমারও পড়তে হবে, এরকম একটা বিষয় কাজ করবে। ঠিক আছে, আপনারা তাহলে এই কাজটা করবেন, পড়ে একটু আপু যতটুকু পারেন লিখে। বিপার্টের একটা কোশ্চেন, যে হোয়াই ডাজ আর্নল্ড কল দ্য 18th century and এজ অফ প্রজ অ্যান্ড রিজন। হ্যাঁ, এই কোশ্চেনটা মানে ব্রড কোশ্চেনের সাথে রিলেটেড। আচ্ছা আপনি কি শর্ট কোশ্চেনের সাথে করতেছেন? মানে যেহেতু আমি ওভারঅল একটা ধারণা তো নিছি সামারাইজ করে বা এমনি, কিন্তু এই কোশ্চেনটার মানে সিমিলারিটি কোনটা কোনটা আবার একটু বলেন। Why does Arnold call the 18th century an age of prose and reason? হ্যাঁ হ্যাঁ, এটা কেন, এটা বুঝতে পারেননি আপনি? ওই যে একটু আগে যে বললো যেমন ইট ইজ ফ্রোজেন রিজন মানে কি? ওদের জন্য যে ড্রাইডেন পোপ তাদের লেখার জন্য এটাকে রিজন এন্ড প্রয়োজন। ওই তাদের লেখা ওই যে একটু বেশি ডিটেলসে লেখা, যেমন এই সময় দেখেন এপিকগুলো বেশি লেখা হয়েছে, মানে বড় এলাবোরেট কবিতা লেখা হয়েছে। নর্মালি কিন্তু কবিতা হওয়া উচিত কেমন, যে ছোট কথায় একটা বড় একটা বিস্তারিত ভাব থাকবে লুকায়িত, এরকম না যে একটা কথায় একটা লাইনে অনেক কিছু ভাব থাকবে, মানে অনেক বড় একটা বিষয় আপনি এক লাইন লিখে ফেলবেন। কিন্তু ওই সময়কার যে সময়টা 18th সেঞ্চুরি, এই সময় জিজ্ঞেস করছি যে আসলে এটা ওইভাবে রিলেটেড হ্যাঁ ওইভাবে লেখার জন্য যে হ্যাঁ তাদের লেখাগুলো তাদের কোয়ালিটিটা পোয়েট্রির কোয়ালিটি নাই। হ্যাঁ তাদের কোয়ালিটির একটু বেশি এলাবোরেট ছিল, বেশি এলাবোরেট স্টাইল তারা লিখতো, যার কারণে ওইটা অনেকটা প্রোজের সাথে রিলেটেড। বোঝা গেছে? আচ্ছা আপনারা এখন ঠিক আছে, আপনারা আর কেউ কিছু না বললে আমি তাহলে ক্লাসটা এখানে স্টপ করব। কারো কিছু বলা থাকলে বলেন, নাহলে স্টপ করছি। না আপু ধন্যবাদ। আর আপনি একটু আগে জানাই দেবেন নেক্সট ক্লাসটা যে কখন, এরকম। জি অবশ্যই, তাহলে ভালো হয়। জি অবশ্যই। আসলে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার একটা আপু পার্সোনাল আমাদের প্রবলেম নেক্সট ছিল। ক্লাস কি মানে পরের ক্লাসটাও কি ব্রড কোশ্চেন নিয়ে করবেন নাকি? মানে ব্রড কোশ্চেন আগে পড়ে তারপরে সাথে সাথে যদি শর্ট গুলো পড়তাম তাহলে শর্ট গুলো আরো সহজ হয়ে যেত। আচ্ছা এখন আমি নর্মালি ব্রডগুলো আগে শেষ করি, কিন্তু আপনাদের যদি মনে হয় যে না আমরা শর্টটা বর্ডের পরে পড়ে ফেলবো, তাহলে আমি সেটা অ্যাড করে দেবো, সমস্যা নেই। আমার তো কোনো সমস্যা নেই, আপনাদের যেটা নিতে সুবিধা। মানে প্রত্যেকদিন একটা টপিক শেষ করতে পারবো, তাহলে মানে আবার নতুন করে পড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনারা যেটা চাচ্ছেন সেটাই হবে। আমি এই স্টাডি অফ পোয়েট্রি শর্টগুলো অ্যাড করে দিব না। হ্যাঁ জি আপু। আর যদি শুনেন, আপনাদের সবাইকে একটা বলে রাখি কথা, যদি আপনারা এই প্রশ্নের অ্যান্সারগুলো কালকের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে আমি আবার কালকে ক্লাস নেব, নাহলে কিন্তু কালকে ক্লাস নেব না। হ্যাঁ আপু শেষ করবো, সবগুলো পড়াই শেষ করবো। ঠিক আছে, শেষ করে ফেললে কালকে একটা শর্ট কোশ্চেনের ক্লাস নিয়ে নিব না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আপু।